সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আমরা তো একটা বিষয় নিয়ে শুরু করি। তো আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের অনেক সময় কারো কারো মনে হতে পারে যে কাছের মানুষগুলো আমায় ছেড়ে চলে যেতে পারে, এবং এই ভয়টা তো হতেই পারে, আমাদের সবার মধ্যেই কম বেশি হয় যে আমরা যখন নিজেরা বড় হতে থাকি, পরিবারের মানুষগুলো আরও বয়স হতে থাকে, তখন সন্তানের মনে হয় যে বাবা মা যদি একদিন চলে যায় তখন কি হবে। তো সেটা খুব স্বাভাবিকভাবেই হয়, কারণ আমাদের বয়সের সঙ্গে মৃত্যুর সময়টা আরও কাছে চলে আসে। কিন্তু এই যে এরকম কারণ ছাড়াও যে আমাদের বাবা মা বয়স বাড়ছে, তারা চলে যেতে পারেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে ভয় কাজ করছে, কিন্তু ভয়টা তীব্র আকারে হয়তো হচ্ছে না। কিন্তু কারো কারো মনে খুব তীব্র আকারে ভয় কাজ করে যে যদি কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়। শুধু জীবন থেকে না, তাদের জীবনটা শেষ হয়ে যাবে সেরকম ভয় না, তারা আমাদের ছেড়ে চলে যেতে পারেন। তারা বেঁচে থাকবেন কিন্তু আমাদেরকে হয়তো ছেড়ে যাবেন। এরকম যে একটা তীব্র ভয় আমাদের ভেতরে কাজ করে, এটি কেন হয়, এটা নিয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করব। এর সাথে আমাদের কোনো আগের অভিজ্ঞতার কোনো বিষয় থাকে কিনা, কিংবা আমাদের জীবনের কোনো ঘটনার পেছনে দায়ী কিনা, সেগুলো আমাদের অতিথিরা আছেন, তারা সুন্দর করে নিশ্চয়ই আমাদেরকে বুঝিয়ে বলবেন। আমি তাদের কাছে যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরকে। একজন হচ্ছে ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, স্বাগত অনুষ্ঠানে। চিরঞ্জীব হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞ। আরেকজন হচ্ছেন তারানা আনিস। তারানা হচ্ছে সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছো তুমি, ও এভার কেয়ার হাসপাতালে কাজ করছে। স্বাগত জানাচ্ছি তোমাকেও তারানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো কে শুরু করবে আগে? তোমাকে দেখিয়ে দিচ্ছে চিরঞ্জীব, তো তুমি শুরু করো। ঠিক আছে। আজকের টপিকটি আমার খুবই পছন্দের একটি টপিক আর কি। আমাদের কিন্তু অনেক সময় মনের মধ্যে এই ভয়টা জাগে যে কাছের মানুষ যদি হঠাৎ করে ছেড়ে চলে যায় তখন আসলে আমি কি করব। একটা কোথাও যেন একটা অনিশ্চিত ভবিষ্যৎ জীবন, ওই অনিশ্চয়তার সাথে কিভাবে আসলে কোপ করব। ভীষণ আমরা মানুষ হিসেবে কিন্তু কেউ আসলে অনিশ্চয়তাটা নিতে বা ওইটার সাথে খাপ খাওয়াতে আমাদের ভীষণ রকমের একটা কষ্ট হয়, এবং এই কষ্টটা ম্যানেজ করাটা অনেকের জন্যই খুব কঠিন হয়ে যায়। এবং এই জায়গাটায় সূত্রটা কিন্তু খুব শৈশবের, যদি আমরা একটু শৈশবের জায়গায় যাই, গোড়া থেকেই কিন্তু আসলে শুরু হয়। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের সাথে তার যে যোগসূত্রটা, মা যখন একটা সন্তানের যে প্রয়োজনগুলো, সন্তানের খাওয়ার সময় বা ওর হয়তো কোনো একটা শারীরিক কষ্ট হচ্ছে, ওর একটা হয়তো কোনো কিছু প্রয়োজন হচ্ছে, ওকে ন্যাপি চেঞ্জ করে দিতে হচ্ছে, অর্থাৎ ওর সেফটি সিকিউরিটি সব কিছুর জন্যই কিন্তু মায়ের উপর নির্ভর। ওই নির্ভরতার জায়গা থেকে কখনো কখনো যদি এরকমটা হয় যে শিশুটির হয়তো একটা চাহিদা হচ্ছে কিন্তু মাকে সে তখন আর পাচ্ছে না, অনেক কাঁদছে, কিন্তু মা তারপরেও শিশুটিকে অ্যাটেন্ড করছে না বা ইমোশনালি অ্যাভেলেবেল পাচ্ছে না, অথবা কখনো হয়তো মায়ের একটা ফিজিক্যাল প্রেজেন্সটা আছে ঠিকই কিন্তু ইমোশনালি মা কোথাও যেন আনএভেলেবেল। অর্থাৎ ইমোশনালি মায়ের মধ্যে ওই প্রেজেন্সটা, হ্যাঁ, ওই যে মায়ের মধ্যে যে খুশিটা, ওই খুশিটা কিন্তু বাচ্চা তখন তার সেন্স দিয়ে সেন্স করে। তখন বাচ্চার মধ্যে কিন্তু কগনিশন ডেভেলপ করে না, অর্থাৎ বুদ্ধি ডেভেলপ না করলেও কিন্তু বুঝতে পারে যে মা কি আমাকে খাওয়াতে পেরে, মা কি আমাকে কমফোর্ট দিতে পেরে, মা কি খুশি হচ্ছে, মা কি আনন্দ প্রকাশ করছে, মা কি আমাকে পেয়ে আসলে ভালো ফিল করছে, ওটা কিন্তু বুঝতে পারে। সেই জায়গা থেকে না ওর মধ্যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। ওখান থেকেই যখন ইনসিকিউর অ্যাটাচমেন্ট প্যাটার্নটা তৈরি হয়, অর্থাৎ শিশুটি যখন তার চাহিদা অনুযায়ী মাকে পায় না, এবং ওর ভেতরে কিন্তু তখন কিছু আনমেট নিড থাকে। সেই আনমেট নিডের কারণেই, আনমেট নিডটা যদি একটু বাংলায় বলো। আচ্ছা, আনমেট নিডটা হচ্ছে যে কিছু অপ্রত্যাশিত, অর্থাৎ কিছু অপ্রকাশিত চাহিদা, যেই অপ্রাপ্ত চাহিদা, হ্যাঁ, যেই চাহিদাগুলো আসলে পূরণ হয় না কিন্তু আমাদের অপূরণ থেকে যায়, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে কোথাও না কোথাও থেকেই যায়। পরবর্তী সম্পর্কে যখনই আমরা যাই, যখনই কারোর সাথে মানুষ হিসেবে তো আমরা খুব বন্ডেড থাকতে পছন্দ করি, কানেক্টেড থাকতে পছন্দ করি, এবং আমাদের এটাই আসলে বিশেষত্ব। যখনই আমরা কারোর সাথে খুব বন্ডেড হচ্ছি, তাকে যেন জড়িয়ে ধরে থাকতে চাই, মনে হয় যে এই মানুষটি থাকবে, আমার সব শূন্যতা, আমার সব অপ্রাপ্তি, আমার সব কষ্টই মানুষটা বুঝবে এবং আমাকে পূর্ণ করবে। যখন আসলে
ওই ওই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয় যে মানুষটা আমি যদি ধরে রাখতে পারি তাহলে তো আমার এই অপ্রাপ্তিগুলো পূর্ণ হবে। ওই মানুষটাও যখন ছেড়ে চলে যায় তখন ওই ভয়গুলো আস্তে আস্তে ওই অভিজ্ঞতাগুলো তীব্রতর হয়ে বসে যেতে থাকে। তো এক এক শৈশবে দেখা যায় কি এই অভিজ্ঞতার এক একটা বিভিন্ন এই অভিজ্ঞতাগুলো জমতে জমতে পরে দেখা যায় ওর মধ্যে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়, সেখান থেকে একটা মিসট্রাস্ট তৈরি হয় যে আমার সাথে যারাই যুক্ত হচ্ছে, যারাই কানেক্টেড হচ্ছে, তারা তো আর আমার সাথে থাকছে না, তারা আমাকে কোথাও ছেড়ে চলে যাচ্ছে। সেই জায়গা থেকেই আসলে এই ভয়গুলো তৈরি হতে থাকে এবং আসলে এটা তীব্র হতে পারে। আমরা একটা ফোন নিয়ে আসি, চিরঞ্জীব পরে আসছি, আবার ফোনটা নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। জি, আমি আসলে আমার মেয়েকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমার মেয়ের বয়স 13 বছর। 13। হ্যাঁ, আমি মানে কি আমার মেয়েকে নিয়ে আজকে 3-4 বছর যাবত কিছু প্রবলেম ফেস করছি। তার মধ্যে মানে আচরণগত যে সমস্যাগুলো, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ও কি করে না, খুবই আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে খুব রুডলি বিহেভ করে, মানে কোনো কিছু না কথাটা সে শুনতে পারে না। আচ্ছা। তারপর হচ্ছে দেখা যায় স্কুলে যেতে যাচ্ছে না, আজকে 2-3 বছর যাবত স্কুলে একদম টোটালি সে যেতে চায় না, কারোর সাথে মিশতে চায় না, কোথাও বাইরে যেতে চায় না, একদমই যেতেই চায় না, একা একা দরকার হলে বাসা থাকবে, এগুলো তো আছে। তারপরে হচ্ছে 1 বছর যাবত কি করে, সকালবেলা উঠে সে গোসল করে, এই গোসল করে মোবাইল নিয়ে বসবে, মোবাইল দেখতে থাকবে 2-3 ঘন্টা, স্কুলে যাবে না, 2-3 ঘন্টা মোবাইল দেখবে, তারপরে মোবাইলটা রেখে শুধু হাঁটতে থাকবে, আবার সে গোসল করবে। দিনের মধ্যে সে দিন থেকে রাত পর্যন্ত 5-6 বার গোসল করে, শীত কি ঠান্ডা মানে ওয়েদার একটু হোক, সে গোসল করে এরকম এইটা। তারপরে হচ্ছে আপনার প্রচুর মোবাইল দেখে, মোবাইল যদি না করা যায় তাহলে এমন রুড বিহেভ শুরু করবে, মুখে যা আসবে সে আমাকে তাই বলবে এটা। আর ওর বিছানায় দেখা যায় কাউকে বসতে দিবে না, টেবিলে কাউকে কিছু ধরতে দিবে না, এমনকি একটা চামিচ ছিল সেই চামিচটা সে ধরবে না, বলবে তোমার হাতে তেল ছিল, তেল লাগছে। কলম, নতুন একটা কলমও যদি কিনে এনে দেয় সে কলমটাকে ধুয়ে তারপর ইউজ করবে। এই রকম সমস্যা। একটু জানতে চাচ্ছিলাম যে ওর কি ভাই বোন আছে? আর ভাই বোন আছে? জি, আর ভাই বোন আছে ওর? আর ভাই বোন হচ্ছে 2 বোন ওকে নিয়ে, আর একটা ছোট ভাই আছে, ওর বয়স 2 বছর। আর ওর যে বোন আরেকজন আছে সে কি ওর ছোট না বড়? বোন হচ্ছে ছোট, মানে তার মানে ওই সবার বড়, তাই তো? ও সবার বড়, ও যার কথা শুনলাম ও হচ্ছে সবার বড়। ওর বয়স এখন কত চলছে? 13 চলছে, তাই তো? আর এই সমস্যাটা শুরু হয়েছে গত 4 বছর ধরে। হ্যাঁ, 3-4 বছর, তবে 2 বছর যাবত একদম 2 বছর ধরে একটু অতিরিক্ত হয়ে গেছে। খুবই সমস্যা ফেস করছে, সে স্কুলে যেতে চায় না, কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। হ্যাঁ, ঠিক আছে। স্কুলে গেলে টিচাররা জিজ্ঞেস করতেছে তোমার নাম কি বা কেন আসো না, সে শুনতেছে কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে রোজা ছিল, তো রোজার মধ্যে একদিন স্কুল থেকে বের হয়ে একা চলে গেছে, আবার আসছে, এসে স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তো যে ছিল, যে গার্ড ছিল, সে দেখে বলতেছে তুমি কেন এখানে। তো তারপর সে ফোন নাম্বার দিল, ওই পরে আমাকে ফোন দিচ্ছে, মানে আমি তো এদিক থেকে ঘুরে টুরে একটা যাতা অবস্থা। এই অবস্থার মধ্যে ও কখন কি করে, আর ও নিজেও বলে যে মাম্মি আমি কল্পনার জগতের সাথে বাস্তব জগৎ মিলিয়ে ফেলি মাঝে মাঝে, সেটাই এইরকম একটা অবস্থা। আচ্ছা, ওকে ও যে হাতে মোবাইলটা যখন রাখে না, প্রচুর হাতে, আর এই গোসল করে, যে গোসল করে। মোবাইলটা ওকে দেয়া হয়েছে, মোবাইলটা ওকে কতদিন ধরে দেয়া হয়েছে? হ্যালো
মোবাইল দেখা যায় কি 2-3 ঘন্টা না না মোবাইলটা কোন বয়স থেকে মোবাইলের চার্জ শেষ না হচ্ছে কোন বয়স থেকে মোবাইল রাখবে আধা ঘন্টা 1 ঘন্টা সে তারপর আবার সে মোবাইল দেখতে যাবে। আমার কথাটা কি শোনা যাচ্ছে? হ্যালো শুনছে না। হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মোবাইলটা ওকে কত বছর বয়স থেকে ও মোবাইল ব্যবহার করছে? মোবাইলটা ছোটবেলা থেকে তো কম বেশি করে, কিন্তু ছোটবেলায় মানে কি জন্য ছোটবেলায় কি ওকে মোবাইল দেখিয়ে খাওয়ানো হতো? প্র্যাকটিস করতাম, ওকে রেখে যেতাম তো ওর ফুপুর কাছে, ওই ফুপু মানে মোবাইলটা দিয়ে ওকে মানে রেখে দিত। এই থেকে মানে প্রায় 2-3 বছর যাবত, 2-3 বছর ওই থেকে মোবাইলের কাছে রেখে কোথায় যেতে হতো? আবার আমার বেবি কনসেপ্ট করি মানে তখনও আমি দেখা যায় ওইভাবে করতে পারি না, ওর ফুপুর কাছে ছিল। ওর ফুপু মূলত মানে মোবাইলটা দিয়ে। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো একটা প্রশ্ন ছিল, মানে ওর বাবার সাথে মায়ের সম্পর্কটা কেমন? মানে ও বাড়িতে একটু শান্তি দেখছে? বাবা মার সম্পর্কটা ও কেমন দেখছে? হাজবেন্ডের সাথে সম্পর্কটা কেমন? তোমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা? আমাদের হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আমরা কি মিন করছি? আমরা কি মিন করলাম সেটা দিয়ে? মানে যথেষ্ট বোঝাপড়া আছে দুজনের মধ্যে? ওর বাবার আমাদের বোঝাপড়া? হ্যাঁ হ্যাঁ আছে, মানে মোটামুটি, একদম যে খারাপ তা না, মোটামুটি একটু মতবিরোধ হয় তাই তো? মাঝে মাঝে একটু মতবিরোধ হয়। হ্যাঁ এই স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু হয় সব স্বামী স্ত্রী একরকম আচরণ করে কি? ওকে ও এবং এই যে 3টা বাচ্চা খুব পরপর হয়েছে, তো সেটা কি প্ল্যান করেই হয়েছে? হ্যাঁ প্ল্যান করেই? না না প্ল্যান করে হয়নি। আচ্ছা ওর যখন ছোট ভাই বা বোন হলো, ছোট জন্ত বোন, ওর রিঅ্যাকশনটা কেমন ছিল? রিঅ্যাকশন ও তো তখন ছোট, 5 বছরের গ্যাপে, তো তখন মানে প্রথম যখন হয়েছে সে একটু মানে যেদিন বাবুটা আসলো সেদিন একটু কান্না করেছিল, পরে আবার কেন কেঁদেছিল বোঝা গেছে? কেন কেঁদেছে? আমার আদর কমে গেছে এরকম, মানে একটু তার মনটা খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। চিরঞ্জীব কোনো প্রশ্ন? আপনাদের পরিবারের মধ্যে কারো কি এরকম প্রবণতা আছে যে তাদের মধ্যে এরকম খুঁতখুঁতে আচরণ বা তাদের ক্ষেত্রে জিনিসপত্র অগোছালো হলে তারা জিনিসটা মানতে পারেন না, এবং বা জেদি বা একরোখা বা অনেক ক্ষেত্রে পারফেকশনিস্ট বা খুঁতখুঁতে আচরণ, এরকম কি কারো আছে পরিবারের মধ্যে, আপনার বা আপনার বাবার বা হাজবেন্ডের বা আপনার ফ্যামিলির মধ্যে কারো? আচ্ছা একটা সেকেন্ড, টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করে দিতে হবে। টেলিভিশনের আওয়াজটা শুনতে পাচ্ছি, টিভিটা একদম জিরো করে দিতে হবে। হ্যাঁ টিভিটা জিরো করে দিতে হবে প্লিজ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রশ্নটা আরেকবার শুনলে ভালো হয়। আচ্ছা আমি আবার বলছি, আপনাদের পরিবারের মধ্যে কারোর মধ্যে কি রাগ, জেদ, খুঁতখুঁতে আচরণ বা অনেক ক্ষেত্রে একরোখা আচরণ এরকম কি আছে কেউ আপনার বা আপনার হাজবেন্ডের মধ্যে বা তাদের ভিতরে অনেক রকম আওয়াজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি ওদের কি আমার হাজবেন্ডের চাইতে ওদের ফ্যামিলিতে মানে ওর ফুপুরা যে তাদের আছে, মানে কি বলবো, একরোখা, তারপরে একটা ফুপুর একটু মানসিক ভাবে ভারসাম্যহীন, তারপরে একটা ফুপু এই যে ফুপুটার কথা বললাম না, সে নেগেটিভ জিনিসগুলিকে খুব প্রশ্রয় দেয়। ধরেন একটা নেগেটিভ ড্রেস আপ করলো, ড্রেস আপটা অড লাগছে, আমরা বলছি যে তোমাকে এটা ভালো লাগতেছে না, তুমি একটা ওড়না পরো বা স্কার্ট পরো, কিন্তু ওর ফুপু বললো না তোমাকে খুব সুন্দর লাগছে। বা সে আবার একটু জিদ্দি টাইপের। আবার আর একটা ফুপু তো বললামই। আর ওদের ফুপুদের সাথে আমি একটু ক্লোজ ছিলাম, কারণ আমি যে
জব করতে চেয়েছিলাম, তাদের কাছে ওই কাছাকাছি থাকতাম, তারা সারাদিন এসে থাকতো, মানে আছে যেটা সত্যি কথা, ওদের ফ্যামিলিতে আছে, আর ওদের সংস্পর্শে ও ছিল বেশি। এটা আমি আসলে কি আমি এক কাউন্সিলে করেছিলাম, তো ওকে একজনকে দেখিয়েছিলাম, সেও বলেছিল যে এটা জেনেটিক্যালি অনেক সময় হয়, ওদের ফ্যামিলিতে কি কারো আপনাদের ফ্যামিলিতে কেউ আছে কিনা, উনিও এই কথাটা বলেছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি একটু, আপনার মেয়ে যে এই যে আচরণগুলো হচ্ছে, এই আচরণগুলোর ক্ষেত্রে তার তো কাজকর্মে লেখাপড়াতে সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ড নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? যে সে যে মোবাইল চালায়, এটা কি তার মাথার চিন্তাগুলোকে আটকানোর জন্য, নাকি সে মোবাইল দ্বারা আসক্ত হয়ে গেছে, যে একদিন মোবাইল ছাড়াও সে নিজেকে মানতে পারছে না, বা রাগ করে, আঘাত করে, কিছু করে মোবাইল না দিলে? মোবাইল অ্যাডিক্টেড, আমরা তো এখন ওর কাছ থেকে মোবাইল নিয়ে যে রাখবো সেটা তো কখনো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ও এটাতে অনেক ক্রেজি হয়ে যায়, মানে যা তা মানে কি বলবো, সিন ক্রিয়েট করে ফেলে বাসার মধ্যে। সে এমনও হচ্ছে যে ছুরি নিয়ে হাঁটছে, যে সে ছুরি দিয়ে কিছু একটা করে ফেলবে রাতে 2টা-3টা পর্যন্ত। তারপরে স্কুলে সে কোনোভাবেই যাবে না, তো যাবেই না, মানে এইরকম একটা অবস্থা। কখন নিজেকে আঘাত করেছে? তারপরে আমরা হাত কেটেছে বা আঘাত করেছে, কিছু হয়েছে? হ্যাঁ, সরি, কখনো সে রাগ করে নিজেকে আঘাত করেছে, বা এরকম কোনো প্রবণতা আছে তার? না, এমনি আঘাত করে নাই, কিন্তু মানে ওই যে ওইভাবে করতো, 2-3বারই করেছে। কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, ও কি এখন বলছিলেন যে স্কুলে যেতে চায় না, কিন্তু পড়াশোনা কি করছে, মানে বাসায় বসে কি নিজে পড়ছে কখনো কখনো? হ্যাঁ হ্যাঁ, বাসায় সে পড়তে চায়, একা একা পড়বে সে। ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, মানে 1 থেকে 10-এর মধ্যে সবসময় থাকতো। এইবার সে রেজাল্ট খারাপ করেছে, 5-6টা সাবজেক্টে সে খারাপ করেছে, আর সে তার কথা আমি বাসায় পড়বো, বাসায় পড়েই আমি পরীক্ষা পেয়েছে নাকি? ঠিক আছে, এটার জন্য কি সে স্কুল থেকে কোনো শাস্তি পেয়েছে, বা বাসা থেকে কোনো শেইমের শিকার হয়েছে, লাইক ওকে অনেক কথা শোনানো হয়েছে, এরকম কিছু হয়েছে? না, আমি আসলে স্কুল থেকে, হ্যাঁ স্কুলে এসে এরকম কিছুই করে নাই, জাস্ট বলতো তুমি কেন এরকম করছো এখন, আগে তো তুমি অনেক ভালো ছিলা, এছাড়া এমনি কোনো শাস্তি। ঠিক আছে আপা, আরেকটা জিনিস হলো যে ও কি আপনার সাথে মন খুলে কথা বলে? এই যে একটা বলছিলেন যে ও খুব পায়চারি করে, হাঁটে, ওর আসলে ভেতরে কি ধরনের চিন্তা হয়, ও কেন এত অস্থির আচরণ করছে, ও কি মন খুলে ওর কথাগুলো কখনো বলে আপনার সাথে? মোবাইলে যা দেখে সেগুলো নিয়ে কথা বলে, যে পাইচারি করে, ও এটা আসলে যা দেখে সেগুলো নিয়ে ওর ভেতরে কি কাজ করে, এই জন্য নাকি হাঁটে, বলে আমি যা দেখি সেগুলো নিয়ে আমি ইমাজিন করি, তারপরে এই জন্য আমি হাঁটি, আর আমার গরম লাগে যখন আমি গিয়ে মোবাইলে। আর বেশি কি আসলে আপনাদের কাছে ফোন দিয়েছে, মানে সে কি বলবো, নেগেটিভ জিনিস গেলে সে দেখে বেশি, নেগেটিভ জিনিস, নেগেটিভ বোর্ড, সেগুলাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে কোনো মনোরোগ বিশেষজ্ঞর সাথে কি পরামর্শ নেওয়া হয়েছে? আপনি বলেছেন কাউন্সিলিং করিয়েছিলেন, কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট এরকম কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়েছিল? না, এখনো এরকম পরামর্শ নেওয়া হয়নি। ঠিক আছে, এরকমটা ভাবছেন কি আপনারা? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা তো অনেকগুলো তথ্য পেয়েছি, আমাদের মনে হয় কিছুটা জানা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আবারও, এবং ছোট্ট যে মেয়েটি, ওর জন্য আমাদের অনেক শুভকামনা। তো আমাদের কি সময় আছে? বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেছে, দেখতে দেখতে আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসছি। বরাবরের মতন কিছুক্ষণ পরে ফিরে আসবো সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে।
সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল যে আমাদের কখনো কখনো মনে হয় যে কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো আমায় ছেড়ে হয়তো চলে যেতে পারে, তো একটা ভয় কাজ করে আমাদের মধ্যে। সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। একজন দর্শক বন্ধু আমাদেরকে কল করেছিলেন যার ছোট্ট সন্তানটি, আমি বলবো ছোটই, একেবারে 13 বছরের একটি সন্তান, সে কষ্ট পাচ্ছে, তার অনেক রকম অনুভূতি হচ্ছে। তার সেই বিষয়টা নিয়ে আমরা শুনেছি কিছুক্ষণ এবং প্রশ্ন করা হচ্ছে। আমি যাচ্ছি আমাদের অতিথির কাছে, সে আলোচনা করবে, যে ফোনটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করার জন্য। চিরঞ্জীব, মা খুব সুন্দর করে জিনিসগুলো বললেন যে তার মেয়ের মধ্যে যে এই সমস্যাগুলো 3 বছর ধরে উনি দেখছেন, এখন স্কুলে ঠিকমতো যাচ্ছেন না, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, যদিও পড়তে যাচ্ছে কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম ওদের একটা ব্যাঘাত তৈরি করছে, এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং সেক্ষেত্রে রাতে ঘুমের ব্যাপারগুলোও তার এফেক্টেড হচ্ছে এই মোবাইল ব্যবহার। এবং এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার গোসল করছে, 5-6 বার করে গোসল করছে, বা তার বিছানায় কাউকে শুতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, মানে যেটুকু বুঝতে যাচ্ছে আসলে তার মধ্যে কিছু ধরনের আমরা বলি কি অবসেসিভ সিমটম বা খুঁতখুঁতে প্রবণতা, যেখানে এর মধ্যে ময়লা লেগে যাচ্ছে, এইগুলো সে কত গোসল বারবার করছে, বা দেখা যাচ্ছে তার বিছানার মধ্যে কেউ বসতে দিচ্ছে না, বা তার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জমেন্ট যদি কেউ অন্যজন করে মনে হয় জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিক হচ্ছে না। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বলি অর্ডারলিনেস বলি আর কি, এগুলো একটা অবসেসিভ সিমটম বলি, যেখানে সূচিবাহী রোগের মধ্যে এই উপসর্গগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি। তো এত ছোট বাচ্চাদের ক্ষেত্রেও সূচিবাহী জিনিসটা আমাদের কম পাই, কিন্তু আমরা পাই কিন্তু আমি আরো ছোট পেয়েছি। জি, তো এই ক্ষেত্রে যেটুকু মনে হচ্ছে যে তার এখন সে যে মোবাইল বেশি ইউজ করছে, আমরা অনেক সময় পাই কিন্তু তার এই চিন্তাগুলোকে আটকানোর জন্য, যেটা হয় কি অনেক সময় ওরা চিন্তাগুলো ব্লক করতে চায় অথবা চিন্তাগুলো কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে চায়, তখন দেখা যাবে তার মোবাইলটাকে তারা এটা একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে, যে মোবাইল নিলে আমার তো চিন্তাগুলো আসতেছে না, কিন্তু দেখা যাবে তার মধ্যেও এদের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করে, যেটা আমরা বলি ইম্পালসিভিটি। যে ইম্পালসিভ হয়ে গেলে, অস্থির হয়ে গেলে, তখন কিন্তু মোবাইলটা ব্যবহার করে বাদ দিল, মানে এতটাই অস্থিরতা লাগছে তখন তো মোবাইল দিয়েও সে ওই জায়গাটা ডিস্ট্র্যাক্ট করতে পারে না, অ্যাভয়েড করতে পারে না, তখন কিন্তু ওই যে মোবাইল বন্ধ করে রেখে সে ওই যে পায়চারি করে, এবং নিজের অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি দেখি নিজে নিজে একলা একলা কথা বলে নিজের সাথে, এখন কিন্তু এইসব পাই খুব আমরা কিন্তু এই জিনিসটা পাই। তো আমি মনে করি যে যেহেতু অনেক দিন হয়ে গেছে, 2-3 বছর মানে যথেষ্টই সময়, এবং যেহেতু কাজে কমে ব্যাঘাত হচ্ছে, তাহলে যথেষ্ট পরিমাণে রোগটা বেড়ে গেছে, এটাই বলছি। সেই ক্ষেত্রে যদি তার এই ওসিডি সিমটমগুলোকে কমানো যায়, সেক্ষেত্রে আমি মনে করি তার মোবাইল অ্যাডিকশনের জায়গাটা হয়তো কমে আসবে, যদি তার মোবাইল অ্যাডিকশনটা এই ডিস্ট্র্যাক্ট করার জন্য হয়ে থাকে, যেটা নর্মালি রোগীরা করে থাকেন চিন্তাগুলো আটকানোর জন্য, তাহলে এটা ওর সাথে সাথে এই জিনিসটা ইমপ্রুভ করে যাবে, তাহলে মোবাইল অ্যাডিকশন নিয়ে আমাদের চিকিৎসা করার অতটা দরকার হবে না। কিন্তু যদি দেখি যে না, আসলে এখানে দুইটাই সমস্যাই আছে, মোবাইল অ্যাডিকশনও আছে আর ওসিডির সমস্যাও আছে, এটা বাই প্রোডাক্ট হিসেবে হয়েছে, হয়তো বাই প্রোডাক্ট দিয়ে হয়েছে। তারপর সাথে তার আমি মনে করি যে তার যে সমস্যাটা, সে কিন্তু তার মার সাথে কিন্তু খোলামেলা কিন্তু আলোচনা করে নিন, না হলে মা কিন্তু এইগুলো বুঝতে পারতো যে ওর মাথায় এই চিন্তাগুলো আসে, ওর মাথায় ময়লার চিন্তাগুলো আসে, এই জন্য গোসল করে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু গার্জিয়ানদের সাথে তার আমার মনে হয় একটু সম্পর্কে দূরত্ব আছে। এই জন্য মেয়েকেও উনি জিজ্ঞেস করেন না কেন তুমি এরকম বারবার গোসল করছো, কেন তোমার সময় নষ্ট হচ্ছে, কেন তুমি স্কুলে যাবা না। এটা কিন্তু আমরা অনেকেই পাই যে স্কুলে গেলে ময়লা লাগবে, স্কুলে গেলে গা নোংরা হয়ে যাবে, স্কুলে কিন্তু গোসল করতে পারবে না, ও তার ক্ষেত্রে তো সাথে সাথে গোসল করতে হবে। যখন তার মাথায় চিন্তা আসবে শরীর ময়লা হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তার কিন্তু গোসল করতেই হবে, ওটা কিন্তু সে তারা আটকাতে পারে না। কিন্তু স্কুলে গেলে তো সে এটা গোসল করতে পারবে না, এটাও হতে পারে স্কুল অ্যাভয়েডেন্সের কারণে। এখন আমরা এটা সবাই আন্দাজ করছি, ধারণা করছি, আমরা যদি তার সাথে বসি খোলামেলা কথা বলে, উনি তার থেকে আরও বিস্তারিত আমরা এই জিনিসগুলো জানবো, এবং চিকিৎসা বলতে কীভাবে শুরু করলে ভালো হবে। যখন আমরা দেখি যে রোগটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু কিছু ওষুধ দিতে হয়। আমরা তো ওসিডি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা কিছু সাইকোথেরাপিতেও কিন্তু এটা ইমপ্রুভমেন্ট ভালো পাই, কিন্তু রোগ যখন অনেক বেড়ে যায় এবং কাজের ক্ষেত্রে যখন অনেক বেশি ব্যাঘাত তৈরি করে, তখন আসলে সাইকোথেরাপি শুরু করার সাথে সাথে যদি আমরা ওষুধটাও শুরু করি, তাহলে এটা উন্নতিটাও তুলনামূলক ভালো হয়, থেরাপিটা তখন আরো ভালো কাজ করে। আমি মনে করি ওনারা যদি একটু কষ্ট করে একজন সাইকিয়াট্রিস্টকে দেখান এবং এই ওর রোগটার ব্যাপারে নিশ্চিত হন যে আসলে রোগটা কী, ওইখানে খালি কি তার ওসিডি আছে, নাকি এখানে তার ডিপ্রেশন আছে, নাকি এখানে তার মোবাইল অ্যাডিকশন আছে, নাকি অন্য কোনো সমস্যা যেটা তো আমরা আইডেন্টিফাই করছেন, এবং তার সোশ্যাল স্কিলে আমরা মনে হচ্ছে সবাই মিশতে পারে না, বন্ধু বান্ধব নাই। তো এটাও কিন্তু একটা বড় ব্যাপারটা হতে পারে। আমরা অনেক সময় পাই কিন্তু এই অবসেশনের সাথে সোশ্যাল স্কিলের সমস্যা থাকে, তারা বিশেষ করে তারা সোশ্যাল অ্যাংজাইটি বলি আর কি আমরা, যে মানুষের মধ্যে গেলে তার কাছে ডাউট লাগে, সন্দেহ লাগে, হয়তো মানুষ আমাকে দিকে তাকায় আছে, হয়তো কীভাবে কথা বলবে, হয়তো আমাকে দিকে হাসবে, হ্যাঁ আমাকে বুলি করবে, এরকম ব্যাপারগুলো কিন্তু ওদের ডাউট, মানে ওদের তো চিন্তার মধ্যে অনেক ডাউট কাজ করে, সন্দেহ কাজ করে যে যদি এটা হয়ে যায়। তো আমি মনে করি এটা যদি সম্পূর্ণ রোগটা ডায়াগনোজ করা যায় সম্পূর্ণ হিস্ট্রি নিয়ে, তাহলে আমি মনে করি এই মেয়েটা দ্রুতই সুস্থ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মানে ওর সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর দুজনের হেল্প লাগবে, কম্বাইন্ড চিকিৎসা আসলে ফল আসবে।
দাদা তো খুব সুন্দর করে বুঝিয়ে বললো অনেক যে সিমটমসগুলো মাও শেয়ার করছিল, এবং আমার কাছে যেটা মনে হয়েছে মেয়েটি না, এবং ফ্যামিলি হিস্ট্রিও আছে, ফ্যামিলি হিস্ট্রিও আছে, এবং মেয়েটি যে সিমটমসগুলো আপনি শেয়ার করছিলেন মা, সেখান থেকে মনে হয়েছে ওর ভীষণ রকমের একটা চাপ তৈরি হচ্ছে বা একটা ভয় পাচ্ছে সব কিছুতে। একটা হয়তো ওর মনে হচ্ছে যে আমি আনসেফ হয়ে যাচ্ছি, বা হতে পারে ওর কাছে মনে হয়েছে যে কোথাও একটা খুব ভয় ওর ভেতরে কাজ করছে। ওই ভয় থেকে, ওই চাপ থেকেই কিন্তু এই ধরনের সিমটমসগুলো ম্যানিফেস্ট করছে, মানে এই ধরনের সিমটম হয়ে কিন্তু এটা বারবার সামনে আসছে। যখন সে অতিরিক্ত চাপের মধ্যে থাকছে, ওই চাপটা থেকে অনেক সময় নিজেকেও সামলাতে পারছে না, হয়তো সেখান থেকেই হয়তো তার রাগের মাধ্যমে সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই জায়গায় এখন ওকে পড়াশোনার প্রতি আমি বলবো যে অনেক বেশি চাপ না দিয়ে ও যেন মনের দিক থেকে কিভাবে চাপটা কমাতে পারে সেইভাবে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেইভাবে ওকে হেল্প করতে হবে। এবং হেল্পের জন্য ডেফিনেটলি অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওকে কোনো সাইকোলজিস্টের সাথে কিভাবে ও বসে মন খুলে কথা বলতে পারে, এক্ষেত্রে প্রয়োজন হলে ফ্যামিলি সেশনও করা যেতে পারে। ফ্যামিলিও কিভাবে ওর চাপটা কমাতে হেল্প করতে পারে এবং ওর সাথে আরো বেশি কানেক্টেড হতে পারে, এবং ওর সাথে রাগারাগি না করা। কারণ যখন কেউ চাপে থাকে, হ্যাঁ আরো বেড়ে যাবে। যখন চাপের মধ্যে থাকছে, ভয় পাচ্ছে, তখনই কিন্তু আসলে এগুলো ওর বেড়ে যাচ্ছে। এবং ওই ভয় থেকে হয়তো নিজেকে একটু অন্যদিকে মনটা ঘুরিয়ে রাখার জন্য হয়তো ফোন দেখছে, বা নিজেকে একটা কল্পনার জগতে সে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু সেটা আদতে আসলে ওকে হয়তো অতখানি হেল্পও করছে না, সেটা হয়তো প্রবলেম আরো বাড়িয়ে দিচ্ছে। সেটাই, মানে আমরা যদি মানে এই ধরনের মানসিক অসুস্থতার জায়গাগুলো যদি পরিবার আরো ভালো বুঝতে পারেন, আসলে পরিবারকে আমরা দোষারোপ করছি না, কারণ আসলে শরীরের অসুখটা আমরা যাও বা বুঝি, মনের অসুখটা বুঝি না। তো অনেক সময় রাগ করে ফেলি, অনেক সময় বলি তুমি ইচ্ছে করে করছো, তুমি চাইলেই পারো এটা না করে থাকতে। সবাই তো আপা আসলে বাইরের আচরণটা দেখে, ভেতরে আসলে ইন্টেনশনটা কি হচ্ছে, ভেতরে আসলে আমার মনটার মধ্যে কি চলছে সেটা কিন্তু আসলে কেউ দেখে না। দেখে শুধু রাগটা করছে, দেখে শুধু যে সে একটা অন্যরকম একটা আচরণ করছে। সেই জন্য ওদেরকে আরো সহমর্মিতার সঙ্গে আমরা যদি দেখতে পারি, ওরা তখন আরো সেরে ওঠার সম্ভাবনাটা আরো তাড়াতাড়ি হয় আর কি। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আমি হচ্ছে আমার একটা জিনিস নিয়ে আমি খুব হতাশ, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। সেটা হচ্ছে গতকাল আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে, তো আমি সেখানে হচ্ছে তেজগাঁও কলেজে সাইকোলজিতে চান্স পেয়েছি। তো তেজগাঁও কলেজ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তো আসলে ওরকম ভাবে ভালো না, ক্লাস হয় না, সেরকম একটা জায়গায় সাইকোলজি নিয়ে পড়ে আমি কি ভালো কিছু করতে পারবো কিনা এটা নিয়ে আমি বেশ চিন্তিত। আচ্ছা, মানে তোমার কি পড়ার ইচ্ছে ছিল? আমার সাইকোলজি পড়ার ইচ্ছা ছিল, তবে সেটা একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমি তো পাবলিকে চান্স পাই নাই। এখন যারা পাবলিকে সাইকোলজি পড়বে আর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়বো, কর্মক্ষেত্রে তো আমি ভালো নাও করতে পারি সেক্ষেত্রে, যেহেতু আমার প্রতিষ্ঠান এত একটা ভালো পড়ায় না যতটুকু আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে। মানে তুমি পড়বে হচ্ছে, তুমি বলে তেজগাঁও কলেজে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। তো তেজগাঁও কলেজ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। তো এই কলেজে আমার সাইকোলজিতে চান্স হয়েছে, গতকাল রেজাল্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তুমি কি জানতে চাইছো বলো তো? আমি জানতে চাইছি যে আমি বেশ মানে হতাশ যে এই সাবজেক্টটা নিয়ে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তাহলে আমার মানে ক্যারিয়ারটা অন্যরকম হতো, কিন্তু যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তাহলে কি আমি ভালো করতে পারবো না? কারণ এখানে কারিকুলাম নিয়ে অনেক বিতর্ক আছে। বিতর্কটা কি? বিতর্কটা এখানে মানে ভালো করে পড়ানো হয় না, এবং এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বাংলায় পড়ানো হয়। ওকে, হ্যাঁ, মানে তুমি যদি ইংরেজি বই পড়ো তাহলে তোমাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে। ইংরেজিতে পরীক্ষা দেওয়ার সিস্টেম নাই? না, সেখানে তো বাংলায় লিখতে হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বাংলায় হয়। আচ্ছা, ওকে, হ্যাঁ।
তুমি একটু হতাশ হয়ে আছো, তুমি কি হতাশাটা তো তুমি বললে, আমরা তোমার সাথে সহমর্মী হচ্ছি, কিন্তু তোমার কোনো প্রশ্ন আছে কি আমাদের কাছে? প্রশ্ন আছে যে এটা আমি মানে আপনারা যেহেতু সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের, এটা আপনাদের কাছে করতে চাই যে ন্যাশনাল থেকে পড়ে কি আসলে সাইকোলজি নিয়ে পড়ে এরপর অ্যাপ্লাইড ফিল্ডে ভালো কাজ কি করা যায়, এরকম কি কেউ করেছে? এটা কি আদতে সম্ভব, নাকি আসলে ন্যাশনাল থেকে পড়ে কিছু ভালো করা সম্ভব না? আমার এটা একটা প্রশ্ন। মানে তুমি যদি তুমি কি প্র্যাকটিসিং সাইকোলজিস্ট হতে চাইছো? মানে আমি এরপরে অনার্স করার পরে আমি ক্লিনিক্যাল সাইকোলজি অথবা কাউন্সিলিং সাইকোলজি পড়ে রোগী দেখতে চাই। রোগী বলো না, আমরা যাদেরকে দেখি ওদেরকে আমরা রোগী বলি না, ওরা সবাই কোনো একটা হয়তো চ্যালেঞ্জের মধ্যে আছেন বলে তারা সেবা নেন, কাজে রোগী না বলে আমরা তাদের একটু চ্যালেঞ্জড অবস্থায় আছেন বলতে পারি। কিন্তু তুমি মানে মোট কথা তুমি সাইকোলজি প্র্যাকটিসিং সাইকোলজিস্ট হতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা ক্লিনিক্যালি পড়ো আর কাউন্সেলিংয়ে পড়ো, তুমি প্র্যাকটিসিং সাইকোলজিস্ট হতে চাইছো, তো সেটা সম্ভবত মাস্টার্স লেভেলে করতেই তো পারে, তাই না? যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা এখন তো অন্য বিশ্ববিদ্যালয়ে খুব একটা এখনো শুরু হয়নি ব্যবহারিকটা, প্র্যাকটিক্যালি শেখানো শুরু হয়নি অন্য বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমার জানা মতে। হয়তো ছোটোখাটো চেষ্টা হচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কিছুটা চেষ্টা চলছে, তারা করছেনও, পড়াচ্ছেনও। তো আমার মনে হয় যে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তুমি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরে মাস্টার্স যদি করো অ্যাপ্লাইড ফিল্ডে, সেটা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং, তাহলে সম্ভবত তোমার পক্ষে, যেটা কিছুক্ষণ আগে আমরা জগন্নাথের কথা শুনছিলাম, যাই হোক, তো সব বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আবার সেই মানে মানটা একরকম না আর কি, সেটা একটা সমস্যা আছে। কিন্তু তুমি যদি খুব আন্তরিক থাকো তাহলে আমার মনে হয় মাস্টার্সে তুমি যদি একটা সুযোগ নাও ভালো করে পড়াশোনা করে, সেটা হয়তো সম্ভব, তাই না? তুমি খুবই সম্ভব মানে ফোকাসড আছো, বোঝা যাচ্ছে তোমার এইমটা খুব একদম নির্ধারিত, সেটা থাকলে কিন্তু কিছু একটা করা সম্ভব হয়। ঠিক আছে, আর কিছু তোমরা অ্যাড করতে চাও? হ্যাঁ, এখন ও যেটা আমার কাছে মনে হয়, ও কি ছেড়ে দিবে, আমাদের কথা শুনবে? তুমি ফোনটা ছেড়ে দিও, আমাদের অতিথিদের কথা শুনবে। আমার যেটা মনে হয়েছে কোথাও একটা রিঅ্যাসুরেন্স চাইছে, কোথাও একটা হয়তো সাহস চাইছে যে ও এখানে ভর্তি হলে ওর সামনের দিকটা আসলে কতখানি কেমন হবে, ওর জন্য কেমন হবে, ওকে আসলে ওর স্বপ্ন বা ওর গোল এসে পৌঁছাতে পারবে কিনা। ইচ্ছা থাকলে ডেফিনেটলি সম্ভব। ও এখান থেকে হয়তো পড়াশোনাটা শেষ করে পরবর্তীতে মাস্টার্স, এবং এছাড়াও যদি অনেক ধরনের প্রফেশনাল কোর্সগুলো আছে, আসলে আমাদের মাস্টার্স প্রোগ্রামেও কিন্তু সব ধরনের কোর্সগুলো করানো হয় না। কারো যদি সত্যি ইচ্ছে থাকে তাহলে কিন্তু সেই কোর্সগুলো করে এবং সেই লঙ্গার পিরিয়ড কারোর সাথে সুপারভিশনে থেকে অবশ্যই সে একজন প্রফেশনাল। মানে কোর্সগুলো কি অনলাইনে করবে? অনলাইনেও তো হতে পারে, এবং আমরা যে কোর্সগুলো করেছি, EMDR করেছি, ট্রানজাকশন অ্যানালাইসিস করেছি, সেগুলো আরো পরে বাইরে থেকে আমাদের ট্রেনাররা এসেছিল, কিন্তু এখন তো ঢাকায়ও অনেক ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো আগে এইটা শেষ করে তারপরে মাস্টার্স প্রোগ্রামে হয়তো কোনো পাবলিকে যদি সে এনরোল করে প্লেসমেন্ট শেষ করে তারপরে যদি এই কোর্সগুলোর মধ্যে সে থাকতে পারে, ডেফিনেটলি সুপারভিশনে থেকে তারপর সে হয়তো তার স্বপ্ন অনুযায়ী সে হয়তো কাজ করতে পারবে। পথটা খুব দীর্ঘ এবং নিজেকে অসম্ভব ধৈর্য রাখতে হবে, এবং শুধু যেন একটা এই অনার্সটা শেষ করেই আমি আমার কাজ করা শুরু করব, সেই মানসিকতা যেন না তৈরি হয় এখনই। সেটাই। চিরঞ্জীবের কিছু বলার আছে? আমার একটু বলার আছে যে উনি এক জায়গায় ভর্তি হয়েছেন, অনার্সে চান্স পেয়েছেন, জন্য ওনাকে কংগ্রেচুলেশনস, অভিনন্দন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে অনার্স লেভেলের ব্যাপার দিয়ে জীবন নির্ধারিত হয় না। অনার্স কেবল শুরু হলো, হয়তো বাংলা বলে উনি হয়তো একটু হতাশ হচ্ছেন যে আমরা অন্য জায়গায় হলে ইংলিশ মান, কিন্তু যেহেতু এটা সায়েন্টিফিক ব্যাপার, পড়ালেখার ব্যাপার, এগুলো কিন্তু এটা কিন্তু নিয়মিত আপডেট হয়। এবং আমি একটি জায়গায় অনার্স করি, কিন্তু আমি ভালো জায়গায় কিন্তু আমার স্কোপ আছে, আমি যদি চাই, মোটিভেটেড হই। উনি যদি যেহেতু উনি মনে হচ্ছে সাইকোলজি পড়ার ব্যাপারে মোটিভেটেড, কারণ সাইকোলজি কথাই বলছেন বারবার, তাহলে সাইকোলজিতে যদি মোটিভেটেড হয় তাহলে উনি সাইকোলজি বইয়ের বাইরেও বাদ বাকি উনি পড়তে পারেন, বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারেন। ইভেন উনি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য জায়গা থেকে যারা পড়ছেন তার থেকে উনি কোলাবরেট করে কিন্তু পড়ালেখা শুনতে পারে যে ওনারা কোনটা পড়ছে, কোন বইটা ভালো। কিন্তু এটা এই নলেজটা নিলে কিন্তু তার মানে এই ব্যাপারগুলো সেলফ লার্নিংয়ের ব্যাপারও আছে, নিজে থেকে
মোটিভেট হলে নিজে কোন কোন গ্রুপের সাথে নিজে, এখন অনেক টাইপের সাইকোথেরাপি আছে, কোন গ্রুপের সাথে উনি অ্যাটাচড হবেন, কোন সাইকোথেরাপি উনি পছন্দ করছেন, এই সবই কিন্তু আস্তে আস্তে পড়ার মাধ্যমে নির্ধারিত হবে। সুতরাং অনার্সটা কখনোই ওনার ভবিষ্যতে নির্ধারিত করে দিবে না। তবে উনি যদি অনার্সের জায়গা থেকে শুরু করেন তবে ভবিষ্যতে উনি হয়তো আমি মনে করি উনি পাবেন। উনি যদি যেহেতু মোটিভেটেড মানুষ, উনি যদি এখানে সিনসিয়ারিটি মেনটেন করেন তাহলে উনি দেখা যাবে ভালো জায়গায় পরবর্তীতে মাস্টার্স বা অনেক দেশের বাইরেও মানুষ তো বিভিন্ন জায়গায় চিকিৎসা পড়ালেখার ক্ষেত্রে যাচ্ছে, আপনি সেখান থেকে উনি পিএইচডিও নিতে পারবেন দেশের বাইরে থেকে। তাহলে অনার্সটা করে ফেলুক, আর ওর যেটা যদি বাংলায় পড়তেও হয় পড়লো, কিন্তু ডেফিনেটলি এখন তো অনেক মানে ইনফরমেশন আমাদের হাতের কাছে একদম, তাই না? তো সে ব্যাপারেও চেষ্টা করতে পারে আর কি। তো আমাদের একটা ফোন আছে, ফোন নিয়ে আসি একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পরিষ্কার। আমি জব করছি, প্রাইভেট জব করছি। আমার যে সমস্যা হলো আমি কনসেন্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারি না। হ্যাঁ, ফর এক্সাম্পল যে বড় একটা কম্পিটিশন অথবা ধরেন বড় একটা চিঠি বা যে সিনেমা দেখতে গেলে বা অন্যান্য কিছু করতে গেলে আমি কনসেন্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারি না। তো আমি অ্যাজ এ রেজাল্ট আমার ডিসিশন মেকিং এবং কমিউনিকেশন এবং যে অ্যাকশন নেওয়া, যেটা আসলে অনেক সময় ডিলে হয় অথবা অ্যাকর্ডিংলি করতে পারি না। হ্যাঁ, তো এই কনসেন্ট্রেশন লেভেলটা আমি কিভাবে বাড়াতে পারি, যে পুরা কাজের মধ্যে ডুবে যে আমি কাজটা শেষ করা বা অ্যাকর্ডিংলি আমি ডিসিশন দেওয়া, ঠিক আছে, বা ঠিকমতো আমি কমিউনিকেশন করা হায়ার অথরিটির সাথে। তো আপনারা যদি এফেক্টিভলি কিছু বলেন যে এভাবে কাজ করলে বা এভাবে ইয়ে করলে আমি কনসেন্ট্রেশনটা বাড়াতে পারবো। বয়সটা কত এখন? আমি আরো ভালো করতে পারবো। ঠিক আছে, বয়সটা কত? আমার বয়স 50 ইয়ার্স। এই কনসেন্ট্রেশনটা যে ধরে রাখার সমস্যা হচ্ছে, এটা কবে থেকে হচ্ছে, কতদিন ধরে? হ্যালো, কনসেন্ট্রেশনটা যে ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আসলে অনেকদিন ধরে আর কি, প্রায় স্টুডেন্ট লাইফ থেকে আর কি। স্টুডেন্ট লাইফ থেকে? হ্যাঁ, ধরেন ইয়ার থেকে, ধরেন অ্যারাউন্ড 16-17 বছর বয়স থেকে। তার আগে আমার ভালো ইয়ে ছিল, কনসেন্ট্রেশন ছিল এবং মেমোরিও খুব দ্রুত কাজ করতো। হ্যাঁ, বা মনে থাকতো। এখন ওই কনসেন্ট্রেশন আমার যেহেতু থাকে না, আমার মনেও থাকে না অনেক কিছু, বা ভুলে যায়। সেটা কি কোনো কারণ আছে বলে মনে হয়? 16-17 বছর বয়স থেকে তো মানে আগে ভালো ছিল, 16-17 বছর বয়স থেকে এটা হচ্ছে। 16-17 বছর বয়স না, 16-17 বছর ধরে হচ্ছে। কিছু কি ঘটেছিল? হ্যালো, কিছু কি ঘটনা ছিল, মানে কিছু কোনো ঘটনার পর থেকে কি এটা হয়েছে? আমার ওই যে বিভিন্ন ওই যে চিন্তা ভাবনা আসে, ওগুলোই একটু আওয়াজটা কমে গেল। হ্যালো, হ্যাঁ একটু আওয়াজটা কমে গেছিল, আর এবার মনে হয় ঠিক শুনতে পাচ্ছি। বিভিন্ন পাস্ট এক্সপেরিয়েন্স অথবা প্রেজেন্ট এক্সপেরিয়েন্স এগুলা ওই চলে আসে আর কি, পড়াশোনার মাঝখানে বা ধরেন একটা পড়াশোনার মধ্যে বা একটা কিছু করতে গেলে চলে আসে। আমি ফুললি মনোযোগ দিয়ে আমি করতে পারি না। না, আমি জানতে চাচ্ছিলাম যখন থেকে কনসেন্ট্রেশনটা কমলো তখন কি বিশেষ কোনো ঘটনা ঘটেছিল কিনা, যার পর থেকে এই একটা মানে আমাদের হয় না যে তারপর থেকে মনে হচ্ছে যে না আমার কনসেন্ট্রেশনটা বিচ্ছিন্ন হচ্ছে বারবার, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়ে থাকতে পারে কি? জীবনের কোনো ঘটনা? এই যে আমার ওই বিভিন্ন অতীতের অনেক কিছু বা প্রেজেন্ট অনেক কিছু এগুলা চলে আসে আর কি, পড়ার সময়। না, যখন থেকে কনসেন্ট্রেশনটা ড্রপ করলো সেই সময় কিছু ঘটেছিল কিনা? এটা হলো যে অনেক সময় হলো যে আমার পড়াশোনা থেকে দেখা গেল অন্যদিকে মনটা ডাইভার্ট হয়ে গেছে আর কি, যে এই জন্য। অন্যদিকে বলতে? অন্যদিকে যে বিভিন্ন ব্যাপারে মনটা হয়ে গেছে।
মানে একটু বিভিন্ন এরকম ভাবে না বলে একটু স্পেসিফিক করতে পারি কি আমরা, যে কোন পার্টিকুলার সময় থেকে এটা আমি ফিল করছি যে কনসেন্ট্রেশনটা কমতে শুরু করেছে, একটু স্পেসিফিক টাইম, স্পেসিফিক কারণ, এটা কি বলা যেতে পারে? পড়াশোনার চেয়ে দেখা গেল যে অন্য কিছু ভালো লাগতেছে। সেই অন্য কিছুটা কি? হ্যাঁ, হ্যালো, অন্য কিছু বলতে আমরা কি মিন করছি? দেখা গেল যে অন্য কিছু আমার ভালো লাগতেছে, যে কাউকে দেখতে ভালো লাগতেছে, বা তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, বা ওইভাবে টাইম ওয়েস্ট করা। একটু অপোজিট জেন্ডারের প্রতি যখন আমাদের ভালো লাগা সৃষ্টি হয়, তখন আমাদের একটু বিচ্ছিন্নতা, মনটা একটু বিচ্ছিন্ন হয়ে যায় না? একটা বয়সের সময় আমরা একটু অপোজিট জেন্ডারের কাউকে পছন্দ করতে শুরু করি, সেরকম কোনো ব্যাপার ছিল কি? এরকম স্পেসিফিক না, কিন্তু হয়তো আমি তাদেরকে দেখলে পছন্দ করতেছি, কিন্তু পরবর্তীতে ওগুলা নিয়ে ভাবতেছি, ওগুলো মানে মাথা ঘুরপাক খাচ্ছে, এবং তখন পড়াশোনার মধ্যে ওগুলো চলে আসতেছে। হ্যাঁ, তো তখন এই মনোযোগটা আমি ধরে রাখতে পারছি না, এবং এটা পরবর্তীতে এটা কন্টিনিউ করে যাচ্ছে, এবং সেটা তীব্রতা পেয়েছে, আরো তীব্র হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। ওটা বুঝতে পারিনি, মানে এই যে মনোযোগের অভাবটা আরো আস্তে আস্তে আরো বেড়েছে, অভাবটা আরো বেশি বেড়েছে, মনোযোগ আস্তে আস্তে কমে গেছে। সেটাই বললাম, অভাবটা বেড়ে গেছে, মনোযোগটা কমে গেছে, তাই তো? মনোযোগটা কমে গেছে। হ্যাঁ। কে কে আছেন পরিবারে? সরি, পরিবারে কে কে আছেন? আমার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। কতজন ছেলে মেয়ে? আমার 2 জন। বয়স কত ওদের? বড়জন মেয়ে, মেয়ের ফার্স্ট ইয়ার পরে, আর পরের জন ছেলে, ও 5 বছর পরে। আচ্ছা, তো এই যে মনোযোগের অভাব ঘটছে, এটাতে করে কি চাকরিতেও এটার প্রভাব পড়েছে তো না? এটা অনেক কথা ক্লিয়ার হয় না, আমি বুঝতে পারছি। এটা কর্মক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে কি? হ্যালো, কর্মক্ষেত্রে? হ্যাঁ, এটা আসলে সবসময় প্রভাব পড়ছে, কারণ আমি হয়তো অনেক ভালো রেজাল্ট করছি, আরো অনেক ভালো করতে পারতাম। হ্যাঁ, এবং রেজাল্টের দিক থেকে আমি একটু কম রেজাল্ট করেছি, আর অনেক ভালো করতে পারতাম। নাম্বার 1 নাম্বার হলো যে আমি কর্মক্ষেত্রে অনেক ভালো করতে পারতাম, একটু এখনো ভালো আছি, বাট একটু মানে পিছনে আর কি, একটু যাদের আমাদের আছে যে অন্যান্য যে ফ্রেন্ড আছে তাদের একটু পিছনে আছি, বাট ভালো আছি আলহামদুলিল্লাহ, বাট ওইটা অনেক ভালো হইতে পারতো। আচ্ছা, কি হতে পারতাম সেটা মাথায় আসছে। আমার এইসব ওই চিন্তা ভাবনা যদি কনসেন্ট্রেশন ফুললি দিতে পারতাম, তাহলে অনেক উপরে থাকতে পারতাম। আচ্ছা, সেটা নিয়ে আফসোস হচ্ছে খুব। এখন কোশ্চেন হলো যে এই কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ানোর জন্য বা কি করা যেতে পারে? হ্যাঁ, প্রশ্নটা পেয়ে গেছি, একটু লাইনে থাকতে হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? আমি লাইনটাকে দিয়ে দেব? না, একটু লাইনে থাকতে হবে। আচ্ছা, আপনার যে চিন্তাগুলো আসে মাথায়, এই চিন্তাগুলো কি প্রয়োজনীয় চিন্তা, সংসার নিয়ে চিন্তা, নাকি অপ্রয়োজনীয় চিন্তা, যেগুলো না করলে হয়? এখন এইসব তো অপ্রয়োজনীয় চিন্তা আর কি, তো সাংসারিক না, কিন্তু সে অনেক আগে থেকে এটা কন্টিনিউ করছে, তো ওইগুলাই মানে এখনো রিমুভ হয় না। এই চিন্তা সারাদিনে কত সময় নষ্ট হয় এই চিন্তাগুলোর কারণে? আমার তো অনেক সময় নষ্ট হয় এগুলা, নানা রকম চিন্তা ভাবনা করে। বিশেষ করে আমার কর্মক্ষেত্রে আমি তো দ্রুত ডিসিশন দিতে পারি না, বা দিলে হয়, বা ধরেন কমিউনিকেশনটা ভালো হয় না। আপনি কখনো চিকিৎসা নিয়েছিলেন এর জন্য? ওকে দেখিয়েছিলেন কখনো? কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন? আমি কোনো চিকিৎসা নেই বা কোনো চিকিৎসা নেই, বা আমি তো এরকম সাইকিয়াট্রিস্ট যাওয়ার প্রয়োজন নেই, বাট জিনিসটা হলো যে আমি এটা মানে ফেস করতে চাই। আপনি কখনো সন্দেহ বা ডাউট এরকম কখনো লাগে যে যদি এরকম হয়, যদি কোনো সমস্যা হয়, কি কোনো সন্দেহ বা ডাউট এরকম কোন মনে হয় কখনো? না, ডাউট লাগে না। অনেক সময় যেহেতু কনসেন্ট্রেশন কম থাকে, অনেক সময় মনে থাকে না বা ভুলে যায়। এক জিনিস বারবার চেক করেন, এরকম হয়? এক জিনিস বারবার চেক করছেন বা গুনছেন, এরকম কিছু হয়? 1 টাকা নিলেন, আবার গুনছেন বারবার, দরজা বারবার চেক করলেন, এরকম কখনো হয়? এক জিনিস বারবার করার প্রবণতা আছে? ওইরকম খুব একটা হয় না, বাট ওই যে মাঝে মধ্যে 2-1 বার হইতে পারে যে কাজটা আমি অত
ভুলে গেছি বা এরকম ভুলে যাওয়া সন্দেহ হয় মাঝে মাঝে, যেহেতু মনোযোগ নাই মাঝে মাঝে দু একবার হয়, খুব কম হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি এই মুহূর্তে কি আপনার পছন্দের কোনো কাজ করছেন? যেমন থাকে না অনেক ধরনের হবি থাকে অনেকেরই, ভালো লাগে এমন কোনো কাজের সাথে যুক্ত আছেন? পছন্দের কাজ? হ্যাঁ, পছন্দের বা শখের কোনো কিছু। পছন্দের কি কাজ করি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার পছন্দের কোনো কাজ কি আপনি করছেন রেগুলারলি, যেটা করতে খুব ভাল লাগে? পছন্দের কাজ আমি রেগুলারলি ওই আমরা তো অফিস করি, অফিস করার পর বাকি টাইমে হয়তো মোবাইল দেখি অথবা করে খবর দেখি, খেলা থাকলে খেলা দেখি, আর এমনি যে সাংসারিক কাজকর্ম এগুলো আর কি। এর বাইরে যেটা হলো যে অনেক সময় ঘুরতে যাওয়া হয় বা দেশের মধ্যে বা দেশের বাইরের মধ্যে। হ্যাঁ, আর অ্যাজ ইউজুয়াল আর কি, এরকম নট ডিফারেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করবে, ওদের আলোচনা শুনলে ভালো হয়। আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা। ওকে, তুমি বলবে আগে? শুরু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আপনার এই কনসেন্ট্রেশন নিয়ে কথা বলেছেন এবং এটা খুব দীর্ঘমেয়াদী ভাবে আপনাকে ভোগাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার ভেতরে একটা এমন একটা অবস্থা কাজ করছে, একটা অংশ কনসেন্ট্রেশন দিতে চাইছে, আরেকটা অংশ আসলে যেগুলো একটু ভালো লাগছে এরকম একটা জায়গায় মনোযোগটা বারবার চলে যাচ্ছে। একটা হচ্ছে দায়িত্বের জায়গা যেখানে মনোযোগটা থাকতে চাইছে না, আরেকটা হচ্ছে যেখানে একটু মনটা একটু হালকাভাবে হয়তো ভালো লাগাটা নিয়ে চিন্তা করতে পারে, ভালো লাগাটা আরেকটু মনটা অনেক লম্বা সময় ধরে ওটা নিয়ে ভাবতে পারে, ওই জায়গাটায় থাকতে চাইছে। অর্থাৎ একটা ভালো লাগা, আরেকটা হচ্ছে দায়িত্বের জায়গা। তো এই দুই জায়গায় আসলে মনটার এইভাবে ওঠানামা করাটার যে একটা অবস্থা, ওইটা ওনাকে হয়তো খুব বিব্রত করছে, ওই জায়গাটায় হয়তো উনি স্টাক হয়ে আছে। এই জায়গাটা আমার আরও মনে হয়েছে হয়তো অনেক অভিজ্ঞতা জীবনে হয়েছে, যে অভিজ্ঞতাগুলো অনেক সময় হয়তো একটা অবচেতনভাবে আনপ্রসেসড অবস্থায় হয়তো কোথাও থেকে গেছে, যেটা হয়তো পুরোপুরি হয়তো সেগুলোকে প্রসেস করা হয়নি। এবং প্রসেসটা আসলে বাংলা শব্দটা এই মুহূর্তে মনে করতে পারছি না। অনেক ঘটনা থাকে যে ঘটনাগুলো রেশ আমাদের ভেতরে থেকে যায়, ওই ঘটনাগুলো না সম্পূর্ণভাবে আমরা হয়তো রিজলভ করিনি, ওই ঘটনাগুলোই এখন হয়তো অনেক সময় ঘুরে ফিরে মনে হতে থাকে। ওই ঘটনাগুলো আসলে যদি নিয়ে এই কনসেন্ট্রেশন ইস্যু নিয়ে যদি আপনি কোনো সাইকোলজিস্টের সাথে বসেন, সে হয়তো আপনাকে কিভাবে এই যে মনের ভেতরে অস্থিরতা হচ্ছে, মনের ভেতরে এই আনপ্রসেসড ঘটনাগুলো বারবার সারফেস লেভেলে এগুলো চলে আসছে, এগুলোকে কিভাবে আপনি রিজলভ করবেন, সেই জায়গায় হয়তো সাইকোলজিস্ট আপনাকে হেল্প করতে পারে। এবং এছাড়াও আসলে মেডিটেশন করা বা ব্রিদিং এক্সারসাইজ করা, কীভাবে মনোযোগটা নিজের ব্রিদিংয়ের উপর, নিজের শ্বাস প্রশ্বাসের উপর, নিজের শরীরের উপরে মনোযোগটা আনতে হয়, মনোযোগটা ধরে রাখতে হয়, এই ধরনের বেশ কিছু কলাকৌশল আছে। এগুলো আসলে একজন সাইকোলজিস্ট হয়তো আপনার সাথে যখন উনি বসবেন, উনি যখন আপনার সাথে রেগুলেট করবেন, আপনার সাথে সাথে সেও যখন আপনার সাথে এগুলো প্র্যাকটিস করবে, সেগুলো আপনার জন্য শিখে নেওয়াটা সহজ হবে। তখন সেই কৌশলগুলো প্রয়োগ করে আপনি হয়তো ভালো থাকবেন। এবং এছাড়াও আমি বলবো, নিজের শখের পরিচর্যাগুলো যদি একটু বাড়িয়ে দিতে পারেন, যেখানে হয়তো মনটা কিভাবে ভালো থাকতে পারে, মনটার চাপটা একটু কমতে পারে, সেই জায়গায় যদি একটু সময় দেওয়া যায়, সেটা হয়তো আপনাকে আরেকটু হালকা করবে, আরেকটু আপনার চাপটা কমাবে। আমার মনে হয় ইন্টারনেটেও তো অনেক মানে মেডিটেশনের কৌশলগুলো আছে, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ, এছাড়াও কৌশলগুলো আছে ইন্টারনেট থেকেও দেখে, যোগা, কিন্তু করতে হবে রেগুলার, করতে হবে। এটা আসলে ব্রেইনটাকে একটু ট্রেইনড করার প্র্যাকটিস। এবং এটা ইনিশিয়ালি আপনি যদি কোনো সাইকোলজিস্টের সাথে বসেন, ইনিশিয়াল ফেজে উনি হয়তো আপনাকে হেল্প করবে, পরবর্তীতে আপনি যখন এটা রেগুলার প্র্যাকটিস করবেন, সেটা আপনার ব্রেইনের মধ্যে একটা নিউ মাসেল মেমোরি তৈরি করবে, তখন অটোমেটিক ব্রেইন ওটা আপনাকে রেগুলেট করতে হেল্প করবে। এবং নিজেকে দোষারোপ না করা, যে আমি যে ভুলে যাচ্ছি বা অন্যদিকে মনোযোগ, এটার জন্য আরো বেশি আমার মনে হয় উনি ওনাকে চাপ দিচ্ছে, যে কারণে ওনার ভেতরে আরো বেশি অস্থিরতা তৈরি হচ্ছে। নিজেকে একটু মানে হয় না অ্যালাউ করা, যে না এটা হচ্ছে, এটা হতে পারে। দোষারোপ করলে হয় কি আরো বেশি অপরাধ বোধ সৃষ্টি হয় আর কি, তখন আরো বেশি ঢুকে যায়, ওটা বেশি চিন্তা চলে আসে। চিরঞ্জীব, আচ্ছা, ওনার যে দীর্ঘমেয়াদী মনোযোগের সমস্যার কথা বলেন, কিন্তু একটা জিনিস ব্যাপার, কিন্তু কাজের কোনো খুব বেশি যে ব্যাঘাত ঘটেছে তা কিন্তু না। এতদিন ভুগলে কিন্তু কাজের ক্ষেত্রে ব্যাঘাত হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ওনার কিন্তু হয়নি।
তার বোঝা যাচ্ছে হয়তো এটা সিচুয়েশনাল হতে পারে। কিছু কিছু জায়গায় পরিবেশগত কোনো ব্যাপারগুলোতে থাকলে হয়তো উনি ওই জায়গায় বেশি চিন্তা করে বসেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ফ্যান্টাসি চিন্তাভাবনা, একটু কল্পনার জগতের কিছু আনন্দের চিন্তাভাবনা, মানসিক চাপ যখন থাকে তখন কল্পনার জগতে কিছু চিন্তাভাবনা করে যেটার মধ্যে কিছু রিল্যাক্স নিজেকে করে মানুষজন। তো সেক্ষেত্রে এটাও যদি ওনার কার্যক্রমে সামান্য ব্যাঘাত ঘটে তাহলে এটা হতে পারে। কিন্তু আমি যেটা মনে করছি ওনার চাকরির প্রমোশন, চাকরির জবের জায়গাগুলোতে এখানে খুব বেশি সমস্যা হচ্ছে না আসলে। তবে উনি মনোযোগ দিয়ে উনি খুব সচেতন, যেটা বোঝা যাচ্ছে, মানে আরো ভালো থাকতে চাইছে। এখন যে আমরা সাধারণত বলি যে যদি এটা রোগের কারণে হয়, রোগের কারণে সাধারণত আমরা বলি মনোযোগের সমস্যা, কিন্তু একটা রোগ বলে আমরা ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, কিন্তু এই রোগটা কিন্তু 12 বছর আগের থেকেই শুরু হয়। সুতরাং এটা যেহেতু ওনার পরে শুরু হয়েছে তার মানে ADHD হওয়ার এখানে কোনো ব্যাপার নেই। এবং উনিও নিজেও বুঝতে পারছেন মাঝে কিন্তু চিন্তার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তবে চিন্তাগুলো উনি নিয়ন্ত্রণ করতে পারেন না, চিন্তাগুলো কমে বাড়ে, চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। যেহেতু সমস্যাটার রোগটা অল্প পর্যায়ে আছে এবং দীর্ঘমেয়াদী, কাজে খুব বেশি সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে উনি এই যে রিল্যাক্সেশন আপনার যেগুলো বলে রিল্যাক্সেশন থেরাপি যেগুলো, এগুলো উনি নিতে পারেন। নেওয়ার পর উনি ইমপ্রুভমেন্টটা যদি আশানুরূপ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আশানুরূপ না হয় সেক্ষেত্রে হয়তো কিছু ওষুধ খাওয়া যেতে পারে, যেটাতে হয়তো তার চিন্তাগুলো একটা নিয়ন্ত্রণে আসবে, সে কোর্স কমপ্লিট করে সেই ওষুধটা বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে সাথে যদি ওনার ক্ষেত্রে ফ্যামিলিগত কোনো মানসিক চাপের কোনো ব্যাপার থাকে, যে উনি কোনো ক্রাইসিসে গেলে উনি ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, নার্ভাস হয়ে যান, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি কম, যে প্রবলেম আসলে প্রবলেমে ম্যানেজ করতে পারেন না, তখনও কিন্তু হয়, বা সাপোর্টিভ মানুষ কম, যে যার কাছে গেলে আমি সাপোর্ট পাবো, তো সেক্ষেত্রেও কিন্তু মানুষ এরকম ঘাবড়ে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারে। অনেক সেটা আমরা পাই অনেকের ক্ষেত্রে কিন্তু ওই যে আমরা বলি একটু অ্যানশিয়াস পার্সোনালিটি, ব্যক্তিত্বটা একটু অ্যানশিয়াস, দেখা গেল যে উনি একটা আমরা যদি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি বলি আমরা, যেগুলো কোনো ক্রাইসিস আসলে ওনার প্রবলেম সলভ না করে অ্যাভয়েড করে করে পাশ কাটাতে চান। অনেক ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি ব্যক্তিত্বের জায়গায় একটু খুঁতখুঁতে ব্যক্তিত্ব, তো দেখা যাচ্ছে ওনার যে কোনো বেশি সেন্সিটিভ, তো যে কোনো ক্রাইসিসে পড়লে ওনার অনেক বেশি ঘাবড়ে যান। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার কিছু 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 ক্ষেত্রে আমি বলছি প্যানিক সিমটম ডেভেলপ করে, অস্থিরতা বাড়ে, সেগুলোও কিন্তু মনোযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সাধারণত অ্যাংজাইটি এবং বিষণ্ণতাটাই সবচেয়ে বেশি মনোযোগের সমস্যাগুলো বয়স্কদের ক্ষেত্রে কমন। এবং আপনি যেহেতু বয়স প্রায় 50-এর মতো, তো আমরা দেখেছি বয়স হয়ে গেলে অ্যাংজাইটি সিমটমগুলো কিন্তু বাড়ে, কারণ এটা একটা মিড লাইফ ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু পরিবেশগত মানসিক চাপ যখন বাড়ে তখন কিন্তু অ্যাংজাইটিগুলো কিন্তু একটু বাড়ে। তো যেহেতু কাজ অত ব্যাঘাত করছে না, আমি মনে করি চিকিৎসাটা সেভাবে শুরু করুক, তারপর উনি আবার ফলো আপ করুক, রেগুলার ফলো আপ করে পরে যদি দেখা যাচ্ছে না উনি ভালো হয়ে গেছে, আসলে খুব ভালো, তাহলে তার এখানে ওষুধ দেওয়ার কোনো দরকার হচ্ছে। আর রেগুলার এক্সারসাইজও করলে, শারীরিক ব্যায়ামটাও যদি করা হয়, তাহলে সেটাতে হয় কি আমাদের ব্রেনটা অনেক মানে ক্লান্ত হয়, তো তারপরে কিন্তু ঘুমের কোয়ালিটিটাও ভালো হয়। এবং কোয়ালিটি অফ স্লিপ কেমন হয় আমরা জানতে চাইনি, ভুলে গেছি জিজ্ঞেস করতে। কোয়ালিটি অফ স্লিপটা ভালো হলে হয় কি তখন এই যে মেমোরিটা, কনসেন্ট্রেশনটা এগুলো কিন্তু বাড়ে। তো আমি যতক্ষণই ঘুমাচ্ছি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, ঘুমের কোয়ালিটিটা আমাদের ভালো করতে হবে। তো এই যে মোবাইল টোবাইল বেশি আমরা টিপাটিপি করতে না করে একটু ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দাদার কথার সাথে আমার একটু মনে হলো দুটো পয়েন্ট একটু অ্যাড করি, আমার মনে হয়েছে। আরেকটা কি ফোন এসছে? ফোনটা ওকে শিওর, ফোনটা অ্যাড করে, আচ্ছা অ্যাড করে ফেলো। ওকে, আমার কোথাও মনে হয়েছে যে ভদ্রলোকের কথা শুনে যে উনি ভীষণভাবে একটা পারফেক্টলি কনসেন্ট্রেশন দিতে চাইছে, ওইরকম একটা প্রেশার উনি ওনাকে দিচ্ছে। ওই প্রেশার থেকেই না, ওই পারফেকশনিজমের প্রেশার থেকে ওনার ভেতরে আরো একটা কনসেন্ট্রেশনটা তখন আরো বেশি শিফট করছে। এবং এখন তো অনেক বেশি ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য অনেক ধরনের মানে এক্সটার্নাল স্টিমুলাস তো আছেই সারাক্ষণ, তো ওটার দ্বারা আমরা ডিস্ট্রাক্টেড হয়েই যাচ্ছি। এটা একটা জায়গা আমার মনে হয়েছে বেশি চাপ নিজেকে না দেওয়া, আসলে খুব পারফেক্টলি কনসেন্ট্রেশন দিতে পারে এই একটা ইমেজ মাথায় রেখে নিজেকে চাপ দেওয়াটা এটা আরো ক্ষতির কারণ হচ্ছে। আরেকটা জায়গা আমার মনে হলো যে খুব একটা তাড়াহুড়ার ব্যাপার বোধহয় কাজ করছে। উনি বলছে যে আমি অফিসে খুব তাড়াতাড়ি ডিসিশন দিতে পারছি না। সো এই যে আমাকে হারি আপ করে ডিসিশনটা নিতে হবে, ওই জায়গাটাও কিন্তু একটা প্রেশার কাজ করছে। সো নিজেকে একটু সময় দাও, একটু পজ নিয়ে তারপর ডিসিশন মেকিংটা করা। সো এটাতে কোনো কতটুকুই বা ক্ষতি হচ্ছে। এবং নিজেকে মনে মনে বলা রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স, টেক আ পজ এন্ড রিল্যাক্স। হ্যাঁ, আমি একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমার সমস্যাটা হচ্ছে, আমি সরাসরি আমার সমস্যাটাই বলি। হ্যাঁ, আমি 3 বছর আগে পড়াশোনা শেষ করছি। শেষ করার পরে একটা কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার মন আপনার ওই স্কুল লাইফ থেকেই ছবি আঁকা, মঞ্চনাটক, গান এগুলির উপর মানে আগ্রহ। এখন আমার চাকরির প্রতি আগ্রহ নাই, কাজে মন বসে না, অফিসে চিল্লাচিল্লি। এখন বস বলছে
যদি মনোযোগ বাড়াতে না পারেন চাকরি ছাড়া চলে যান। এখন বাসায়ও এই শিল্পকলা, চারুকলা, ছবি আঁকা এগুলি পছন্দই করে না। বাধ্য হয়ে মনের বিপক্ষে যা চাকরি করি। এখন কি করতে পারি একটু বলেন তো? খুবই কষ্ট। বয়স কত? 26। তো তোমার মানে শিল্প তোমাকে বেশি টানে, মানে তোমার আগ্রহটা ওদিকে? হ্যাঁ, ছবি আঁকতে ভালো লাগে, ওই থিয়েটারে অভিনয় দেখতে ভালো লাগে। তুমি কি অভিনয় করেছো? না, আমি অভিনয় করিনি, আমার ছবি আঁকতে ভালো লাগে। মানে আমি শিল্পকলা, চারুকলা এগুলি নিয়ে কাজ করতে চাই, কিন্তু এখন আমি এই যে চাকরিটা করতেছি মার্কেটিং এর চাকরি, এটাতে আমার ভালো লাগে না। খাটনি বেশি, বেতন কম। হ্যাঁ, আর তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। তো তুমি চারুকলায় ঢুকলে না, যে চেষ্টা করেছিলে? আমি পাস করতে পারি নাই, 2 বার চেষ্টা করছি। আচ্ছা, কোথায় পাস করতে পারোনি? বিশ্ববিদ্যালয় পরীক্ষায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করতে পারিনি, জগন্নাথেও পাস করতে পারি নাই। ওখানে ওকে। সো খুব দুঃখ পেয়েছো, বোঝা যাচ্ছে। তো এখন তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? এখন আমার প্রশ্নটা হচ্ছে, মানে আমি কি করলে আমার কাজটাও বাঁচবে এবং মনে করেন এই কাজটার মধ্যে মনোযোগ দিয়া মনে করেন অবসর সময় একটু শিল্পকলার দিকে একটু মনোযোগ দেওয়া যাবে। এই মনে করেন একটা নাটক দেখতে গেলাম, পুতুল মেলা, কোনো মেলা হলো, ওখানে দেখতে গেলাম, একটু ছবি আঁক করলাম। এখন আমার কাজ শিল্পকলার দিকে আমার পুরাই মানে এই দিকটা আমার বস আমার রীতিমতো ঝাড়ি রূপ রাখে। আরে কি বলে ঝাড়ি দিয়ে তোমাকে? ঝাড়ি দিয়ে বলে যে হয় ছবি রাস্তায় বসে ছবি আঁকো, আর যদি মনোযোগ স্থির করতে না পারো তাহলে চাকরি ছাড়া চলে যাও। কিন্তু অফিসে চাকরি করতে গেলে, মার্কেটিং এ চাকরি করতে গেলে তুমি এসব ছবি আঁকা, নাচ, শিল্পের দিকে গেলে হবে না। হারাম কবিরা গুনাহ কাজ বাদ দিতে হবে। আমার প্রশ্ন, যারা নাচ গান করে, ছবি আঁকে, এরা কি সবাই খারাপ? ওকে, তোমার বয়সটা বললে যে এখন 26 না? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো তোমার প্রশ্নটা কি পেলাম আমরা? যে কি মানে তুমি প্রশ্নটা কি, তোমার প্রশ্নটা আরেকটু কংক্রিটাইজ করো আমাদের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কাজে যাচ্ছি একটু মনোযোগ দেই, পাশাপাশি কাজের ফাঁকে ওই 1-2 দিন যে ছুটি, বা ওই মার্কেটিং এর চাকরি তো একদিনের বেশি ছুটি পাওয়া যায় না। হ্যাঁ, যারা মার্কেটিং এর চাকরি করে, প্রশ্নটা করে ফেলো। প্রশ্নটা হচ্ছে মানে চাকরি জীবনটাও ঠিক রাখা, শিল্পকলার দিকে মনোযোগ কিভাবে দেব, সেটা তুমি ব্যালেন্সটা কিভাবে করবে, তাই তো? খুবই সুন্দর প্রশ্ন। একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন যদি থাকে আমাদের অতিথিদের, তারা করতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে চট করে করো, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আপনার যে শিল্প নিয়ে চিন্তা ছাড়া আর কি কোনো অন্য বিষয়ে কোনো চিন্তা ভাবনা কাজ করে, যেগুলো আপনি নিয়ন্ত্রণের বাইরে, যেগুলো আপনি মানে আটকাতে পারেন না, এরকম কোনো ব্যাপার কাজ করে? শিল্প নিয়ে চিন্তা ভাবনা আমার ইচ্ছায়, মানে আমার শিল্প নিয়েই কাজ করতে ভালো লাগে। বিশেষ করে ছবি আঁক করার ব্যাপারে খুব ইচ্ছা ছিল। আমি টুকটাক পারি, কিন্তু ওটা দিয়ে একদম আপ লেভেলে যাওয়া সম্ভব না। চিন্তাগুলো কি আপনার নিয়ন্ত্রণে? আপনি চাইলে কি চিন্তাগুলো করতে পারেন? আপনি চাইলে কি বন্ধ করতে পারেন, নাকি চিন্তার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, আপনি চাইলেও চিন্তাগুলো আটকাতে পারেন না? আমি এটা পারি না। আমি মনে করেন কাজের ফাঁকে একটু যখন মোবাইলটা একটু ফেসবুকে কল করি, আমার সামনে যখন কোনো ছবি আসে আমার অস্থিরতা বেড়ে যায়, ইচ্ছা করে ওই কাজ বাদ যায়, ছবির মধ্যে চলে যায়। আচ্ছা, এই শিল্প নিয়ে চিন্তাগুলোর কারণে আপনার রাতে কি ঘুমের কোনো ব্যাঘাত ঘটে, যে ঘুম পাড়পাড় ভেঙে যায়, বা এই রাতে এই শিল্প নিয়ে খালি স্বপ্ন দেখতেছেন, হয়তো আপনি কবিতা আবৃত্তি করতেছেন, ছবি আঁকতেছেন, এরকম কি কোনো ব্যাপার কাজ করে? মাঝে মধ্যে অনেক আগে 3-4 দিন আগে একটা স্বপ্ন দেখছিলাম যে আমি ছবি আঁক করছি এবং আমার ছবিটা একটা প্রদর্শনীতে সবাই প্রশংসা করছে। আর ঘুম ঠিক আছে, ঘুম 6-7 ঘন্টা হয়। আচ্ছা, এমনি ফ্যামিলির সাথে আপনার রিলেশন কেমন? পরিবারের সাথে গল্প গুজব করার সময় কাটানো কি হয়, নাকি আপনি আপনার শিল্প নিয়ে সবসময় চিন্তা করেন? খুবই কম। আচ্ছা, তো ইচ্ছা করে না তাদের সাথে সময় কাটাতে, নাকি যে আপনার চিন্তাগুলো আপনাকে এতটাই নিয়ন্ত্রণ করে যে আপনি আসলে পারেন না চাইলেও? কি মনে হয়? হ্যাঁ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই মুহূর্তে আপনার যে অর্থনৈতিক অবস্থা, আপনি কি চাইলে এই কাজটা পরিবর্তন করে
অন্য কোনো কাজ যেখানে আপনি হয়তো আপনার শিল্পটাকে চর্চা করার একটু বেশি সুযোগ পাবেন, এরকম একটা রিস্ক নেওয়ার মতো অবস্থা কি আছে? না, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের। আপনার উপর কি পরিবারটা নির্ভর করে আপনার কাজের আয়ের উপর? আমার এবং আমার বাবা দুইজনের উপর, দুইজনে করতে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের খুব মনে হচ্ছিল যে তুমি যদি সারাদিন ছবি আঁকতে পারতে খুব ভালো হতো, কিন্তু আমাদের জীবন আসলে যেরকম চাই আমরা সেরকম হয় না। তারপরেও অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার পক্ষ থেকে। তুমি শোনো আমাদের অতিথিদের আলোচনা একটুখানি করে। হ্যাঁ, কে বলবে আগে? আমি বলবো। আচ্ছা, আগে চিরঞ্জীব বলুক, তোমাকে তো আগে বলেছি। আচ্ছা আচ্ছা, উনি তো খুব সুন্দর করে সবকিছু বললেন যে উনার আসলে খুব ইচ্ছা ছিল ছবি আঁকার ব্যাপারে ভর্তি হওয়া, চারুকলায় কিন্তু দুঃখের বিষয় চান্স পাননি, এবং এটার কারণে ওনার মাথার মধ্যে এটা এতটাই ওনার চিন্তা ভাবনা ঘুরপাক খায়, এবং এটা উনি যেটুকু বললেন যে ওনার উপর নিয়ন্ত্রণ নেই, চাইলেও চিন্তাগুলো আটকাতে পারে না। এবং অফিসে গেলে যেটা হয় অনেকের ক্ষেত্রে কিন্তু চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায়, তো অফিসে গেলে কিন্তু অফিসের কাজে কিন্তু চিন্তাগুলো তার কাজে ব্যাঘাত ঘটায় না, তো ওনার ক্ষেত্রে কিন্তু এটা ব্যাঘাত ঘটাচ্ছে। এবং কাজে যখন ব্যাঘাত ঘটাচ্ছে এটা হয়তো একদিনের না, যখন দীর্ঘদিন হয় তখন কিন্তু অফিসের ক্ষেত্রে স্বপ্ন লালন করছেন, এই চিন্তাগুলো যখন ঘুরতে থাকে অনেক বেশি, এবং কিন্তু অফিসে অনেকদিন পরে কাজে ব্যাঘাত ঘটে, তখন কিন্তু অফিসের এই ভুলগুলো কিন্তু দৃষ্টিগোচর হয়। দেখা যায় ভুলের কারণে ছোটো মিস্টেক, এবং যখন বড় মিস্টেক হয় তখন অফিস কিন্তু এগুলো তখন দেখে যে এই মানুষটা কিন্তু কাজগুলোতে ঠিক মতো করতে পারছে না, তখন বুঝে যায় হয়তো মনোযোগের সমস্যা হচ্ছে। এখন মনোযোগের সমস্যা হচ্ছে এটা পিছনে তো ওনার যে এই ড্রিমগুলো কাজ করছে, এবং এটা ওনাকে এতটাই অবসেশন আকারে আসতেছে যেটা উনি আসলে নিজের নিয়ন্ত্রণে নিতে পারছেন না, এবং এই ক্ষেত্রে উনি কিন্তু কী করবেন বুঝতে পারছেন না, জবও ছাড়তে পারছেন না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, ওনার ইনকামের উপর সব কিছু নির্ভরশীল। আমি মনে করি এই চিন্তাগুলো কমানোর ক্ষেত্রে কিছু আপনি যদি একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুজনকে দেখা করেন, সেক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন ব্যায়াম আছে যেগুলোর মাধ্যমে আপনি রিল্যাক্স করতে পারবেন। মাইন্ডফুলনেস এক্সারসাইজ বলি আমরা, ব্রিদিং এক্সারসাইজ আছে, ওগুলো কিন্তু প্র্যাকটিস করা যায়। তার সাথে কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো খেলে চিন্তাগুলো আপনার মাথায় আসতে বাধাগ্রস্ত হবে, চিন্তাগুলো আপনার মাথায় আসবে না, যেটা আপনার হয়তো এখন আসছে, এবং চিন্তাগুলো যদি আপনার ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে চলে আসে তখন দেখবেন আপনার কিন্তু কাজে কমে ব্যাঘাত ঘটবে না। তার সাথে যদি আপনি একটু টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, সাইকোলজির সাথে কথাবার্তা বলে যে কীভাবে আমি টাইমটা ম্যানেজ করবো, এবং আপনি যে বললেন এই চিন্তার কারণে আপনি আপনার ফ্যামিলির সাথেও সময় দিতে পারছেন না, তাহলে ফ্যামিলির সাথে সন্তানের সাথেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাও যদি মেনটেন করতে চান, আপনি খালি চাচ্ছেন অফিসের জায়গাটা মেনটেন করতে, আসলে সমস্যা কিন্তু পরিবারের সাথে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তিনটা জায়গায় ম্যানেজ করতে গেলে আপনি একটু সাইকোলজিস্টের সাহায্য লাগবে, এবং টাইম ম্যানেজমেন্ট করে আপনি কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। তবে তার সাথে সাথে চিন্তার জায়গাগুলো ওষুধের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো কাজের আপনার ব্যাঘাত ঘটবে না। আর ইন দ্য মিন টাইম আপনি যদি এমন হয় যে কাজের চাপ অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এর মধ্যে অন্যান্য চাকরি খোঁজ করতে পারেন। যদি আপনার মনে হয় আপনার টাকা পয়সার সাথে মিলিয়ে যাচ্ছে, তাহলে আপনি হয়তো কাজটা শিফট করতে পারেন সেখানে। ধন্যবাদ। ঠিক আছে, দাদা তো বললো, আমার প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং আপনাকে বলতে চাই শিল্প সাহিত্যের চর্চা করা কোনো অপরাধ না, এবং আপনার মনে এই ধরনের একটা চিন্তা আসে এবং আপনি শিল্প চর্চা করতে চান, আপনি ছবি আঁকতে চান, এটা কিন্তু খুব ক্রিয়েটিভ মাইন্ডের একটা লক্ষণ। আই মিন আপনার মধ্যে খুবই একটা ক্রিয়েটিভ মাইন্ড আছে, এবং এটা কিন্তু আপনার একটা রিসোর্স বলতে এটা আপনার নিজস্ব একটা সম্পদ। হ্যাঁ, কিন্তু নিরুৎসাহিত করা হয়। হ্যাঁ, খুব আপনার আশেপাশের পরিবেশ, আপনার বর্তমান জীবন ব্যবস্থা সেটাকে হয়তো নিরুৎসাহিত করছে, কিন্তু আমরা আপনাকে নিরুৎসাহিত করতে চাই না। আপনি অবশ্যই ছবি আঁকবেন, আপনার ভালো লাগার জায়গাটাকে চর্চা করবেন, কিন্তু আবার জীবনের জায়গা থেকে আসলে আমাদেরকে যখন কাজের প্রয়োজনে হয়তো আপনি এমন একটা কাজের মধ্যে ইনভলভ হয়েছেন যেখানে আপনার অনেকটা সময় চলে যাচ্ছে, আপনি আপনার শিল্পের চর্চাটা করতে পারছেন না, মনের চাহিদা পূরণ করতে পারছেন না, কিন্তু হয়তো অর্থনৈতিক চাহিদাটা পূরণ করার জন্য এতটাই আপনাকে ব্যস্ত থাকতে হচ্ছে, সেটা আপনার জন্য খুব কষ্টের কারণ হচ্ছে। এমন কোনো কাজ কি খোঁজা যায় কিনা যেখানে আপনি একটু বেশি সময় পাবেন, যেখানে আপনি আপনার শিল্প সাহিত্যের চর্চাগুলো করতে পারেন, সেটা একটা ভেবে দেখতে পারেন। এবং আরেকটা যেটা হতে পারে যে দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের জন্য সময়টা রেখে পরের বাকি যে সময়টা আছে সেই সময়টাতে বা ব্রেক টাইমে সেই জায়গায় অর্থাৎ শিডিউল করে নিয়ে আপনি আপনার ওই সময় অনুযায়ী নিজের ছবি আঁকার চেষ্টা করা বা নিজের যেটা ভালো লাগে সেই জায়গায় একটু সময়টা দেওয়া, সেইভাবে আপনি একটু গুছিয়ে দেখতে পারেন। এবং আরেকটা যেটা বলবো যে বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক যেগুলো করলে মনের চাপটা কমে, সেই ধরনের ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন টেকনিক বা ইয়োগা, এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন।
আমরা বোধহয় মোটামুটি তাহলে কভার করেছি না, ওকে বলার যেটুকু বলার। খুলে যাচ্ছে বারবার। হ্যাঁ, আমরা তাহলে আজকের বিষয়টার উপরে আরেকটু কি ফোকাস করব? আমাদের যেহেতু আর আপাতত আর ফোনে নেওয়ার সময়ও নেই, আজকের বিষয়টার উপরে একটু টপিকটা নিয়ে ম্যাডাম বলি, টপিকটা নিয়ে কোনো কথা বলা হয়নি আমার সাথে। তো আজকের যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেই যে আমাদের ছোটবেলা থেকে অনেকের ক্ষেত্রে আমরা যেটা আপা বললেন কিছুক্ষণ আগে, যে চাইল্ড ছোটবেলা যে বাচ্চার সাথে তার বাবা মার যে অ্যাটাচমেন্টের যে অংশটুক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যদি দেখা যাবে মা দ্বারা সে রিজেক্টেড হচ্ছে, যেটা আমরা বলি ওই যে নেগলেক্ট আচরণটা যদি থাকে, যে মা কাছে আসলে বাচ্চাকে বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছে, বিরক্ত করো না তো, বা দেখা যাচ্ছে যে মা অতিরিক্ত ব্যস্ত, কোয়ালিটি কোনো সময় দিচ্ছেন না, হয়তো সে উনি অনেক কিছু গিফট দিয়ে তার জায়গাটা মেনটেন করতে চাচ্ছেন, তখন কিন্তু রিলেশনশিপে যেগুলো ডেভেলপ হয় এবং পরবর্তী কিন্তু তার সাথে সাথে অনেক সময় আমরা দেখি যে বাবা মার ঝগড়া, দুজনের মধ্যে সেপারেশন, এই ব্যাপারটাও কিন্তু ছোটোবেলা থেকে যদি গড়ে ওঠে, এটাও কিন্তু বাচ্চার মধ্যে পরবর্তী এক ধরনের এরকম ইনসিকিউরিটির ব্যাপারগুলো কাজ করে। তারও মনে হয় তার পার্টনার যদি এরকম করে, তার পার্টনার যদি চলে যায়, বা সব ফ্যামিলিতে আমরা দেখি যে বাবা মার মধ্যে ডিভোর্সের ঝুঁকি আছে, ডিভোর্স সেপারেশন হয়ে গেছে অলরেডি, বা এমন হতে পারে তার বোনের সেপারেশন হয়ে গেছে, তার ভাইয়ের সেপারেশন হয়ে গেছে, তার ক্লোজ বন্ধু বান্ধবের সেপারেশন, এগুলোও কিন্তু তার ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তাছাড়াও কিছু ব্যক্তিত্বজনিত মানসিক রোগ বলে আমরা, যেমন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এদের ক্ষেত্রে কিন্তু এরকম রিজেকশনের একটা ভয় থাকে। তারপর আমরা বলি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, যাদের মধ্যেও কিন্তু এরকম তারা বন্ধু বান্ধব বানায় না কেন, যদি তাদের রিজেক্ট হয়ে যায় এই কোনো তারা বন্ধু বান্ধব বানায় না, এটাও কিন্তু আমরা পাই। তার সাথে কিছু কিছু আছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, কিছু কিছু ব্যক্তিত্ব আছে মানুষ যারা তার বাবা মার প্রতি এতটাই ডিপেন্ডেন্ট, তার কাছে মনে হয় বাবা মা না থাকলে আমার কী হবে। ঠিক সেরকম দেখা যায় বিয়ের পর ওয়াইফের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে যায়, তখন মনে হয় ওয়াইফ যদি না থাকে তাহলে আমাকে ছেড়ে চলে যায়, তাহলে কী হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি ব্যক্তিত্বজনিত মানসিক রোগের থেকেও শুরু হয়। তাছাড়াও আমরা অনেক সময় দেখি যে কোনোভাবে কোনো ব্যাপারে যদি কেউ তার নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজেও এমন দেখা গেলো তার ওয়াইফের সাথে বা তার পার্টনারের সাথে দীর্ঘদিন ধরে তার মধ্যে মনোমালিন্য চলতেছে, বা দেখা যাচ্ছে ঝগড়া রাগারাগি, বা দেখা যাচ্ছে এমন আচরণ হচ্ছে পরিবারের মধ্যে, তার মধ্যেও তখন ইনসিকিউরিটিগুলো কিন্তু ডে বাই ডে কাজ করতে পারে। তো আমি মনে করি সমস্যাগুলো যতই ছোট থাকুক, এটাকে যদি ছোটোবেলা থেকেই ব্যবস্থা নেওয়া যায়, যখন থেকে খারাপ লাগছে তখন যদি এই শেয়ারিংগুলো করা যায়, যে আমি আমার ফ্যামিলিতে কেমন সময় চাই। বিশেষ করে আমরা দেখি অনেক সময় ইদানিং বা আমরা তো চাকরিজীবী, দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু বোর্ডিং স্কুলে দেয়। বিশেষ করে আমরা এরকম বাচ্চা পাই যাদের মধ্যে কি প্রবণতা, তারা হচ্ছে ক্যাডেট স্কুলে মানুষ হয়েছে, লং টাইম যারা বিভিন্ন হোস্টেলে মানুষ হয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতাগুলো তৈরি হয়। তাদের কথা মনে হয় যে বাবা মা আমাকে তাদেরকে রিজেক্ট করে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে, তারা ওখানে আছে। বা আমি দেখেছি অনেক সময় বাবা মা সন্তানের, হয়তো বাবা অনেক চাকরি বদলি হন, উনি হয়তো তার মামা বা তার চাচা বা কারো কাছে তার লালন পালনগুলো করছেন, বা ফুফুর কাছে লালন পালন করছেন, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতে আমি দেখেছি ভবিষ্যতে এরকম প্রবণতাগুলো তৈরি হয়, যে হয়তো আমাকেও তাহলে ছেড়ে চলে যাবে, বা আমাকে হয়তো আমার সাথে থাকবে না, এই ভয়গুলো কিন্তু তাদের মধ্যে চলে আসে। তবে হেল্প নিতে হবে, মানে সেপারেশন অ্যাংজাইটি তৈরি হয় ভীষণ। ঠিক আছে আপা, আমি শুরুতে তো বলেছি একটু যে এই বীজটা কিন্তু আসলে বপন হয় একদম ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু আসলে বীজটা ওখান থেকেই কিন্তু তৈরি হয়ে যায়। সেখান থেকেই যখন আসলে ওই ইনসিকিউর অ্যাটাচমেন্ট, অর্থাৎ মায়ের কাছ থেকে যখন ওই আনমেট নিডটা, অর্থাৎ অপ্রাপ্তিগুলো নিয়ে একটা শিশু যখন বড় হতে থাকে, পরবর্তীতে যেটা হয় কি যে বেঁচে থাকার জন্য বা সার্ভাইভালের জন্য তো আশেপাশের মানুষগুলোর সাথেও তার কানেক্ট করতে হয়। বাবা তাকে কিভাবে গ্রহণ করছে, তার পরিবারের আশেপাশের মানুষগুলো তাকে কিভাবে গ্রহণ করছে, সেখান থেকে ওই ছোট ছোট রিজেকশনগুলো, ছোট ছোট ওই অ্যাবান্ডনমেন্টগুলো, হ্যাঁ, যে ওই অভিজ্ঞতাগুলো কিন্তু ওর ব্রেইনে থেকে যায়। ওই অভিজ্ঞতাগুলো থেকে পরবর্তীতে তার ভেতর ওই ভয়টা কাজ করতে থাকে যে আমি যার সাথেই বন্ডেড হব, সে যদি আমাকে ভালো না বাসে, সে যদি আমাকে গ্রহণ না করে, সে যদি আমাকে আর পছন্দ না করে, তাহলে আমি কি তার সাহায্য ছাড়া আমি কি বড় হতে পারবো, বা আমি আসলে কেমন মানুষ হব, সে তো আমাকে ভালোবাসছে না। অনেক সময় বাবা মা ঝগড়ার সময় কিন্তু মা বলেন আমি থাকবো না, হ্যাঁ আমি থাকবো না, বাচ্চা হয়তো শুনতে পাচ্ছে, বা আমি তোমার জন্যই এই সংসারে আছি, তখন কিন্তু মনে হয় যে আমি একটা বার্ডেন, হ্যাঁ আমার জন্যই আসলে এত প্রবলেম তৈরি হচ্ছে এবং আমি হয়তো এই প্রবলেমগুলো তৈরি করছি। তো এই যে ছোট্ট থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতাগুলো আমাদের ব্রেইনের মধ্যে কিন্তু এরকম স্তরে 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 কিন্তু জমতে থাকে, সেখান থেকেই পরবর্তীতে এই প্রচন্ড রকম একটা ভয় আমরা আমাদের সম্পর্কগুলোর মধ্যে দেখতে পাই। সেটাই। ওকে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ। ওকে,
আমাদের দেখা হবে আশা করি ভবিষ্যতে আবার। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নেবার পালা, একদম শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানে আমরা আজকে অনেক সেলফ হার্ম নিয়ে কথা বললাম। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা খুবই ছোট, যে আমাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন সৃষ্টি হয়। তো সেই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।